স্যালারি আর অ্যাসেটের মধ্যে পার্থক্য না না যে স্যালারি আমার কোনো সিকিউরিটি না, আমার সিকিউরিটি হচ্ছে অ্যাসেট, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। টাকাকে সবচেয়ে বেশি অবহেলা করে যাদের টাকা নিয়ে চিন্তা করতে হয় না। এবং উনি বলতেছিল ইয়াহিয়া ভাই আমি তো মারা গেছি, প্রথমে বলতেছে ইয়াহিয়া ভাই আমি মারা গেছি। ইয়াহিয়া ভাই জুয়া খেলতে কি আপনাকে শুধু ক্যাসিনোতে যেতে হয়? কিন্তু আমরা কিন্তু মানসিকতার দিক থেকে মূর্খই রয়ে গেছি, কারণ আমরা এখন সাইন করতে পারি কিন্তু আমরা তো কন্ট্রাক্টটা পড়ি না। আপনাকে আপনার নিজের টাকা ইনভেস্ট করতে হবে, রাইট। আপনার ওয়াইফের টাকা না, ইনলজের টাকা না, বাবা মার পেনশনের টাকা না। আমি বন্ধুদেরকে দেখা হচ্ছে দোস্ত দেখ আমার 4টা ক্রেডিট কার্ড কিন্তু আমি আসলে দেউলিয়া। তো আসসালামু আলাইকুম মাহমুদ কবির ভাই, থ্যাংক ইউ ফর কামিং। অ্যান্ড আপনার সাথে কথা বলতে সবসময় খুব ভালো লাগে। মাহমুদ ভাই বাংলাদেশে একজন খুবই অভিজ্ঞ ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, যে ম্যানুফ্যাকচারিংয়ে কাজ করেছে, যে টেলকোতে কাজ করেছে, এবং অবভিয়াসলি ব্যাংকিংয়ে ওনার ক্যারিয়ারের একটা বড় অংশ ওনার ব্যাংকিংয়ে ছিল। উনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে হেড অফ ফাইন্যান্স ছিল ফর কোয়াইট সাম টাইম, এবং উনি সেখানে বাংলাদেশে, সিঙ্গাপুরে এবং ইন্ডিয়াতে ওনার কাজ করার সুযোগ হয়েছে। অ্যান্ড বর্তমানে উনি মূলত কানাডায় থাকেন, বাট এখানে সময় করতে পেরেছেন, সো থ্যাংক ইউ। আপনার এখন উনি উদ্যোক্তার জীবনযাপন করছেন, which is also very exciting, exploring new avenues, right? So all in all, মাহমুদ ভাইয়ের ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস হিসেবে কাজ করা, এবং সেই জায়গাটা থেকে আমি আজকে যেটা নিয়ে কথা বলবো মাহমুদ ভাই, সেটা হচ্ছে 7 deadly sins of মানি ম্যানেজমেন্ট, রাইট? সো মানি ম্যানেজমেন্টে মানুষজন অনেক বড় বড় ভুল করে, যেটার কারণে কিন্তু মানুষ অনেক বিপদে পড়ে এবং মানুষ প্রচুর পরিমাণে দুর্দশায় থাকে, যেগুলো অনেক ক্ষেত্রে সমাধানযোগ্য, বাট মানুষজন সমাধান করে না। সো আমরা এরকম 7টা আমরা লিস্ট ডাউন করছি আমি আর মাহমুদ ভাই মিলে, যেটা নিয়ে আমরা বেসিক্যালি কথা বলবো। আমি মনে করি যে কোনো রেগুলার মানুষ, রেগুলার এডুকেশনে আছে, সে ডাক্তার হোক, লয়ার হোক, অথবা যে কোনো প্রফেশনে হোক, তার জন্য এই ডিসকাশনটা খুব হেল্পফুল হবে। হ্যাঁ, অবশ্যই, ইনশাআল্লাহ। সো মাহমুদ ভাই, আপনার পার্টিকুলারলি যখন আপনি যখন উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, সেইখানে আপনার কাছে কি মনে হয় যে চাকরি করা, মানে বিফোর গোয়িং ইনটু দ্য 7 C's, চাকরি করা এবং উদ্যোক্তা, যেই দুইটাই আপনার একটা স্ট্যান্ডার্ড চার্টারের মতো একটা হেড অফ ফাইন্যান্স হিসেবে আপনার কাজ করার সুযোগ হয়েছে, আবার উদ্যোক্তা হিসেবে আপনি কাজ করছেন, মাইন্ডসেটের ক্ষেত্রে ডিফারেন্সটা কি? মেইনলি অ্যাপ্রোচের ক্ষেত্রে মেইন ডিফারেন্সটা কি আপনার মনে হয়? দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স। আপনার বেসিক্যালি যারা জব করে তাদের আপনার টাকা পয়সার প্রেশারটা, মেন্টাল স্ট্রেসটা কম থাকে, তাদের কাজ সংক্রান্ত স্ট্রেসটা অনেক বেশি থাকে, এবং মাস শেষে একটা অ্যামাউন্ট স্যালারি কিন্তু তার অ্যাকাউন্টে চলে আসবে একটা নির্দিষ্ট দিনে। জি, এটা একটা বিরাট কমফোর্টের ব্যাপার, রাইট। কিন্তু একজন উদ্যোক্তার যেটা সমস্যা, সেটা হলো যে তার যে ইনফ্লো, অর্থাৎ তার কাছে যে টাকাটা আসবে, এটার কিন্তু কোনো সার্টেনটি নাই। একটা মাসের নির্দিষ্ট দিনে সে বেতন পাবে তার অ্যাকাউন্টে এবং টাকাটা আসবেই, এই গ্যারান্টিটা নাই। and that is a huge change, right? আপনার সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে এবং the way we see the world, এবং আমার কাছে মনে হয় যে আপনার তখন মানি ম্যানেজমেন্টটাও খুব বড় একটা ব্যাপার হয়ে যায়, বিকজ কখনো আপনার টাকা কম আসছে, কখনো বেশি আসছে, রাইট। যেটা আপনি যখন স্যালারিড এমপ্লয়ি, তখন আপনার এই ধরনের সমস্যাটা হয় না, বিকজ ইউ নো there is a constant stream of same amount of money coming every month. উদ্যোক্তা ব্যাপারটা বেশ চ্যালেঞ্জিং, রাইট। এখানে পার্টিকুলারলি আমার মনে হয় যে একটা বড় সংখ্যক ব্যাংকারকে আমি দেখছি, যারা একটা বয়সে ব্যাংকার, ইভেন অন্য প্রফেশনালদের মধ্যে, বাট ব্যাংকারদের মধ্যে বেশি, তারা মনে করে যে যারা পার্টিকুলারলি কর্পোরেট ফাইন্যান্সে ছিল, তারা একটা সময় অনেকেই ব্যাংকিং ছেড়ে উদ্যোক্তার জীবনে আসতেছে, এবং তাদের একটা মাইন্ডসেট থাকে যে আমি তো এত বছর ধরে এতগুলো ইন্ডাস্ট্রির সাথে আমি তো ট্রানজ্যাকশন করছি, সো ইট শুড বি, মানে একটা ছোট বিজনেস রান করা শুডেন্ট বি দ্যাট চ্যালেঞ্জিং। বাট অনেকেই কিন্তু বেশ চ্যালেঞ্জ ফেস করে, কারণ তাদেরকে যখন একটা জিনিস স্ক্র্যাচ থেকে শুরু করতে হয়, দ্যাটস আ ডিফারেন্ট সেট অফ চ্যালেঞ্জ, মানে কম্পেয়ার টু সে যেই ধরনের চ্যালেঞ্জ এতদিন ব্যাংকে ফেস করে আসছে। হ্যাঁ, কথাটা সত্যি। মানে আমাদের যখন আমরা যখন টেবিলের ওই সাইড থেকে কাজ করি, বিজনেস মডেলগুলোকে নিয়ে কাজ করি, বিজনেসের
বিভিন্ন চ্যালেঞ্জগুলোকে আমরা অ্যানালাইসিস করি, বা আমরা তখন যখন জিনিসগুলোকে দেখি তখন নিজেদেরকে কিন্তু মনে হয় যে আমরা অনেক কিছু শিখে ফেললাম, অনেক কিছু আমরা জেনে ফেললাম, আমরা জানছি, রাইট? কিন্তু যখন আপনি সত্যিকারের একজন উদ্যোক্তা হয়ে যাচ্ছেন, ইউ পুট ইয়োরসেলফ ইন দ্যাট শু, তখন কিন্তু অনেক স্কিল, লাইক আপনার নেগোসিয়েশন স্কিল, মানি ম্যানেজমেন্ট স্কিল, তারপরে হচ্ছে আপনার কস্ট ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে নিজেকে করতে হচ্ছে। রাইট। এবং বাই নো মিনস আসলে উদ্যোক্তা যারা আছে মানে তাদেরকে আসলে এভাবে দেখার কোনো অপশনই নাই যে তাদের এটা আসলে কোনো অংশে লেস ইম্পর্ট্যান্ট। তাদের যে মেন্টাল স্ট্রেস আছে, তাদের যে ক্যাপাবিলিটি আছে, সেটা হিউজলি ইম্পর্ট্যান্ট একটা স্কিল সেট। দে লার্ন অ্যাজ দে গো, তাদেরকে কেউ ট্রেনিং দেয় না, বা তারা নিজেদের থেকে ইনিশিয়েটিভ নেয়, তারা নিজেরা ঠেকে শিখে এবং সেটা থেকে তারা ফাইট করতে করতে এগিয়ে যায়। এই জিনিসটা যখন আমি অন্তত শুরু করেছি, আমাকেও ওই সেম প্রসেস দিয়ে যেতে হচ্ছে। রাইট। আমি যদি আপনার আরও 10 বছর পরে শুরু করতাম তাহলেও আমাকে সেম প্রসেসে যেতে হতো। আমি যদি আরও 10 বছর আগে করতাম তখনও আমাকে এই সেম প্রসেস দিয়েই যেতে হতো। রাইট। সো এইটাকে আসলে আপনার এটা কোনো শর্টকাট নেই। না, you have to go through the process and you have to learn, and you have to continue trying. এবং এটার উপরেই কিন্তু ডিপেন্ড করে যে আপনি আসলে কি একজন সফল উদ্যোক্তা হবেন নাকি আপনি অসফল হবেন বা মাঝপথে হাল ছেড়ে দিবেন। এটা অনেকটাই এটার উপর ডিপেন্ড করে। রাইট, রাইট। সো আমাদের আজকের টপিকে যদি সরাসরি চলে যাই, সো সবার জন্য আমি বলছি জাস্ট টু রিক্যাপ, সেটা হচ্ছে আমরা যেই 7 ডেডলি সিনস নিয়ে কথা বলবো তার মধ্যে প্রথমটা হচ্ছে গিয়ে লোভ, গ্রিড, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আপনার কেয়ারলেসনেস অ্যাবাউট মানি, যে সিম্পলি অবহেলা করা এটার নলেজকে বা এটার ইম্পর্টেন্সকে। 3 নম্বর হচ্ছে ডিউ ডিলিজেন্স বিফোর ইনভেস্টার, যেটা অনেক মানুষ করে না। 4 নম্বর হচ্ছে কম্পাউন্ডিং না বোঝা বা কম্পাউন্ডিংকে আন্ডার এস্টিমেট করা। 5 নম্বর হচ্ছে গিয়ে যে লোন, আননেসেসারি লোন নেওয়ার বিপদ, এবং লোন নিলে মানে লোন নেওয়ার আগে আমার কী চিন্তা করা উচিত। 6 নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়ে মানে ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যাবাউট মার্কেট, এই যে বাংলাদেশে এখন বর্তমান কারেন্ট সিচুয়েশন, গ্লোবাল সিচুয়েশন, নতুন বিজনেস অপরচুনিটিস, এগুলোর ব্যাপারে অ্যাওয়ারনেসের অভাব। এবং 7 নম্বর এবং লাস্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে ইমব্যালেন্স অ্যাবাউট ইম্পর্টেন্স অ্যাবাউট মানি। কেউ হয়তো মনে করছে এটা ছাড়া জীবনের কোনো গতি নেই, আরেকজন মনে করতেছে যে এটার জীবনে গতির জন্য টাকার কোনো দরকারই নেই। সো প্রথমে আমরা শুরু করি, সেটা হচ্ছে কি লোভ। সো অ্যাজ আ ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট আপনার এবং এক্সপিরিয়েন্সে বাংলাদেশে আপনি লোভ, এটা কত বড় একটা প্রবলেম, স্পেশালি শর্ট টার্ম লোভ? গ্রিড হচ্ছে আপনার সবচেয়ে বড় ডেডলি সিন, অনেস্টলি স্পিকিং, বিকজ যখন কেউ ইনভেস্ট করে তখন কিন্তু সে হয়তো বন্ধুদের থেকে, পাশের বাসার নেইবার থেকে, অথবা কোনো একটা নেটওয়ার্ক থেকে সে জানতে পারছে যে কোনো একটা জায়গাতে সে যদি আপনার, এটা শেয়ার মার্কেট হতে পারে, রাইট, এটা আপনার কোনো একটা অনলাইন কোম্পানির মোটরসাইকেল কেনা হতে পারে, যেখানে সে গিয়ে যদি আপনার 1 লক্ষ টাকা ইনভেস্ট করে তাহলে সে 1 মাসের ভিতরে এটা 3 লাখ হয়ে যাবে। এটা তো ফান্ডামেন্টালি যেটা আপনার ফাইন্যান্সিয়াল যে ইন্ডাস্ট্রি আছে সেটার যে নর্ম, তার বাইরে একটা জিনিস। জি। কিন্তু মানুষ, এবং এটা শুধু বাংলাদেশের মানুষ না, সারা দুনিয়ার মানুষ সব জায়গাতেই এটার পিছনে দৌড়াতে থাকে এবং মনে করে যে আমি একমাত্র লোক যে এই অপরচুনিটিটা পেয়েছি, এবং আমি যদি এখানে যাই, আমি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করি, এটা 3 মাসের মধ্যে 3 লাখ টাকা হয়ে যাবে। সমস্যা হলো যে এই গ্রিডের উপর বেসিস করে যেই ইনভেস্টমেন্টগুলো করা হয়, এর একটা মেজর অংশ আপনার ফেল করে, এবং মোস্ট অফ ইট অ্যাকচুয়ালি ফেল করে। এবং এটা সমাজের সবচেয়ে উঁচু স্তর থেকে সমাজের সবচেয়ে নিচু স্তর। জি। যেমন মনে করেন আমার ড্রাইভার, সে গত বছর সে মরিচ কিনে রেখেছিল, শুকনো মরিচ। জি। এই আশায় যে সে এটা মানে অনেক দামে বিক্রি করবে, এবং 2,70,000 টাকার মরিচ সে কিনেছে, সেটা সে বিক্রি করেছে 60,000 টাকায়। 2,10,000 টাকা একটা গরিব ড্রাইভারের নাই। এটা ছিল তার প্রায় অনেক দিনের জমানো এবং তার বাবার কাছ থেকে পাওয়া কিছু টাকা, সহায় সম্বল। বাট এই যে
আমি এটাকে বলবো, কারণ সে একটা ইনসাইড ইনফরমেশন পেয়েছিল যে মরিচের দাম বাড়বে। এখন সবার কাছে কিন্তু ইনসাইড ইনফরমেশন সবার কাছে, হ্যাঁ সবার কাছে 18 কোটি বাংলাদেশের কাছে কিন্তু ইনসাইড সবার ইনফরমেশন কাছে আছে। ইনসাইড ইনফরমেশন থাকে, হ্যাঁ যে আপনার, এবং আপনি দেখবেন যে মরিচ কেনা শেয়ার মার্কেটে গিয়ে অমুক কোম্পানি একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট দিবে, সেটা শুধুমাত্র আপনি জানতে পারলেন আর কেউ জানতে পারবে না, হ্যাঁ সেটা সেই ধরনের হতে পারে। অথবা আপনার কোনো একটা পার্টিকুলার জায়গাতে আপনি হঠাৎ করে খবর পেলেন যে আপনি এই জায়গাটাতে ইনভেস্ট করলে পরে আপনার টাকা অনেক বেড়ে যাবে, হ্যাঁ হঠাৎ করে। এই যে হঠাৎ করে অনেক রিটার্ন, এটা হচ্ছে মানি ম্যানেজমেন্টের একটা সবচেয়ে বড় প্রবলেম। এবং আপনার মানে কিছুদিন আগে যেমন একটা নিউজ এসেছিল, বাংলাদেশের একটা গ্রুপ যারা লোকজনকে বলতো যে তোমার কাছে একটা গিফট এসছে আফগানিস্তান থেকে বা কোনো একটা জায়গা থেকে, তোমাকে এটা ছাড়াতে হবে এবং এটার জন্য তোমাকে টাকা দিতে হবে। আমি নিউজ পেপারে দেখলাম এক ভদ্রলোক 22 লাখ না 23 লাখ টাকা পর্যন্ত দিয়েছেন ওই গিফটটাকে ছাড়ানোর জন্য। কেন? মানে আপনার কাছে কি গিফট আসছে, কত টাকার গিফট আসছে যেটার জন্য আপনাকে 23 লাখ টাকা দিতে হবে? অথবা ইভেন বস আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আপনার যে পনজি স্কিম আমরা বলি, আমরা সবসময় স্ক্যামারদেরকে গালাগালি করি যে রাইট, পনজি স্কিম যারা তৈরি করে, যারা ভুয়া বাটপার অফার তৈরি করে তারা খারাপ। বাট আমরা যেটা চিন্তা করি না সেটা হচ্ছে এই যে পনজি স্কিম বলেন বা বাংলাদেশে MLM কোম্পানি বলেন, এগুলো বড় হয়েছে কাদের টাকায়? হ্যাঁ জনগণের টাকায়। জনগণ কেন এটাতে ইনভেস্ট করছে? লোভের জন্য। ইধার তারা বোকা অথবা বড় অংশ তাই লোভী। এবং এইটা আপনার মনে করেন যে সবাই হঠাৎ লাভ চায়, এবং যখন সে হঠাৎ লাভ পাচ্ছে, ধরেন সে 2 টাকায় ইনভেস্ট করে 4 টাকা পাইলো, তার কাছে কখনো এটা সমস্যা মনে হয় না। তারপরে তখন সে সবাইকে বলে, তারপরে একটার সময় যখন সে 200 টাকা ইনভেস্ট করে কোনো রিটার্নই পাইলো না, তখন এই যে খারাপ করাপ্টেড দেশ, করাপ্টেড পৃথিবী, সবাই আমার টাকা নিয়ে গেল রে। বাট তুমি যখন 2 টাকা থেকে 4 টাকা পাইছো, 4 টাকা দিয়ে 8 টাকা পাইছো, 8 টাকা দিয়ে 16 টাকা পাইছো, তখন তো তোমার খুব ভালো লাগছিল। তখন তো তোমার কাছে মনে হচ্ছিল যে পৃথিবীটা স্বর্গ হয়ে গেছে। বাট তুমি তো একবারও চিন্তা করো নাই যে ইউ আর মানে ফুয়েলিং দ্য ফায়ার। হ্যাঁ, তুমি তোমার নিজের কবরটা করতেছো। আমি অনেক দেখেছি, মানে আপনার পঞ্জি স্কিম বলেন, আপনি মোটরসাইকেল কেনা বলেন, শেয়ার মার্কেটে ইনসাইড ইনফরমেশন দিয়ে শেয়ার কেনা বলেন, বা আপনার রমজানের আগে খেজুর কেনা বলেন, হ্যাঁ আমি অনেক দেখেছি। হ্যাঁ, এইবার কোরবানির হাটেও কিন্তু এটা হয়েছে, যখন লাস্টের দিনে যখন গরুর দাম বেড়ে যাচ্ছে, অনেকে চিন্তা করছে আমি তাড়াতাড়ি একটা গরু কিনি। হ্যাঁ, আমি কম দামে একটা গরু ঢাকার বাড়ি থেকে নিয়ে ঢাকার গাবতলির হাটে অনেক দামে বিক্রি করে দিব। অ্যান্ড দেন সে শেষ দিন গাবতলির হাতে নিয়ে আসতে অনেক কষ্ট করে, সে বিক্রি করতে পারে নাই ফর হোয়াট এভার রিজন, অ্যান্ড দেন সে কম দামে কষাইকে দিয়ে দিচ্ছে। এটা সবসময় হবে। হ্যাঁ, এটা আপনার সব সময় হবে। মানে আপনার লোভের ডিসিশন হ্যাভ টু বি রং। ফাইন্যান্সে একটা টার্ম আছে, সেটা হলো IRR। বেসিক্যালি আপনার ইন্টারনাল রেট অফ রিটার্ন, অর্থাৎ আপনার আরেকটা আছে ERR, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। আপনাকে কিন্তু অলওয়েজ দেখতে হবে যে হোয়াট ইজ ইউর ERR, আপনার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত, এবং সেটার উপরে কিন্তু আপনাকে মানি ম্যানেজমেন্টের সিদ্ধান্তটা নিতে হবে। অর্থাৎ আপনি কি 8% এক্সপেক্ট করেন, আপনি কি 10%, 12%? আপনার পোর্টফোলিওটাকে সেভাবে সাজাতে হবে। অর্থাৎ আপনি কি শেয়ার মার্কেটে গেলে আপনার রিটার্ন বেশি হবে, আপনি যদি বন্ডে যান আপনার একটা রিটার্ন হবে, আপনি যদি ব্যাংকের ফিক্সড ডিপোজিট করেন আপনার রিটার্নটা আরেকটু হয়তো কম হবে। একটা কম্বাইন্ড অ্যাপ্রোচে আপনার একটা রেট অফ রিটার্ন ঠিক করে সেখানে ইনভেস্ট করা উচিত। ইভেন আমাদের যখন আমরা লেখাপড়া করি তখনও আমাদেরকে বলা হয়েছে তুমি যখন একটা শেয়ার কিনবে, কেনার সময় তুমি ডিসাইড করবে যে তোমার কত টাকা রিটার্ন হলে তুমি এটা সেল করে দিবে। ডাজন্ট ম্যাটার, এটা অনেক উপরে যেতে পারে, বাট সেটা সিচুয়েশনটাকে আপনার তখন অ্যাক্টিভলি অ্যাসেস করে সিদ্ধান্তটা নিতে হয়। রাইট। এবং সেটা বেসড অন দ্য ইন্ট্রিনজিক ভ্যালু অফ দ্য শেয়ার। এটা খুব ইম্পর্টেন্ট লোভের বশবর্তী। এই যে শেয়ার মার্কেটের কথা যখন আসলো, এটা মানে এই জায়গাটা না বললি না, সেটা হচ্ছে যে শেয়ার মার্কেটের সবচেয়ে একটা সিম্পল জিনিস হচ্ছে কি যে আমি একটা শেয়ার কোম্পানি, একটা ভালো কোম্পানি দেখে সেই কোম্পানিটার শেয়ার আমি কম দামে কিনবো, কোম্পানিটা ভালো করবে, সেটার কারণে শেয়ারটার দাম বাড়বে, তখন আমি বেশি দামে বিক্রি করবো। আমি কম দামে কিনবো, বেশি দামে বিক্রি করবো। মানুষ লোভের কারণে যেটা করে সেটা হচ্ছে কি, মানুষ প্যানিকে
ওই যে ইনসাইড ইনফরমেশন আছে, এই জন্য সে বেশি দামে শেয়ারটা কিনে, তারপরে যখন কোম্পানিটা যেহেতু অনেক ক্ষেত্রেই পঞ্জি স্কিম অথবা আর্টিফিশিয়ালি দাম বাড়ছে, সেটার দাম ফল করে একটা পয়েন্টে, তখন সে প্যানিক সেল করে। সো সে প্যানিক বাই করে এবং সে প্যানিক সেল করে। এবং বাংলাদেশে কিন্তু এই যে ডে ট্রেডাররা একটা বড় অংশ শেয়ার মার্কেটে তারা ডে ট্রেডিং করে, যদিও ডে ট্রেডিং করতে করা হয়। এইটার এফেক্টটা কত ভয়ঙ্কর যে এই ডে ট্রেডিং? আপনার এটার উপরে একটা বেশ লম্বা একটা আপনার ওয়াল স্ট্রিটে একটা আছে, আপনার স্টাডি আছে। এবং দিস স্টাডি ওয়াজ মেড বাই হার্ভার্ড অর সাম আদার ভেরি রিনাউন্ড ইউনিভার্সিটি, আমি জাস্ট ভুলে গেছি এখন এই মুহূর্তে। বাট ওরা যেটা এস্টাবলিশ করেছিল সেটা হলো, আপনি যদি লং টার্ম ইনভেস্ট করেন ভিসাভি আপনি যদি ডে ট্রেডিং করেন, দ্য রিটার্ন ইজ সেম। এটা একটা মজার ব্যাপার, কারণ ডে ট্রেডিংয়ে কিন্তু ইট কামস উইথ লট অফ আপনার এফোর্ট। আপনাকে খুব অ্যাক্টিভলি মার্কেটটাকে মানে স্টাডি করতে হবে, ডে ইন ডে আউট আপনাকে কার্ভ দেখে বেচা কেনা করতে হবে। আই এম টকিং অ্যাবাউট আপনার এফিশিয়েন্ট মার্কেট, রাইট? সেখানে যদি আপনি ডে ট্রেডিং করেন, ইভেনচুয়ালি কিন্তু আপনি আসলে লং টার্ম একটা যদি আপনি ইনভেস্ট করেন একটা কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু দেখে, সেটাকে আপনি ইগনোর করতে পারেন না। বাংলাদেশের মার্কেট এফিশিয়েন্ট না। এখানে আপনি হয়তো বা ডে ট্রেডিং করে, আপনি যারা প্রফেশনালি ডে ট্রেডিং করেন তারা হয়তো বা লং টার্মে যে ইন্ট্রিনসিক ভ্যালু আছে সেটাকে ডেফিনেটলি হয়তো বিট করতে পারেন, যেহেতু এফিশিয়েন্ট মার্কেট না। কিন্তু সেটা করার জন্য আপনাকে যে মার্কেটের মধ্যে যে পরিমাণ অ্যাওয়ারনেস, যেটা নিয়ে আমরা কিছুক্ষণ পর কথা বলবো, অ্যাওয়ারনেস থাকতে হবে, মার্কেটের সাথে আপনাকে কানেক্টেড থাকতে হবে, যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন সেটার বিজনেস মডেলটা আপনাকে বুঝতে হবে, ওই পরিমাণ স্কিল সেট অ্যাজ অ্যান ইনভেস্টর থাকতে হবে, লেখাপড়া করতে হবে, ওই জিনিসটার প্রয়োজন আছে। এটা কিন্তু শুধু আরেকজনের কাছ থেকে শোনা কথার উপর ডিপেন্ড করে। এবং এরপরেও আপনি এই সমস্ত কিছু করার পরেও আপনার রিটার্ন অ্যাজ এ পোর্টফোলিও কত পার্সেন্ট হয়, এটা বেশ ইন্টারেস্টিং দেখার ব্যাপার আছে। মানে খুব বেশি যে আপনি যে এটা করে 30-40% জেনারেট করে ফেলবেন, এটা মনে হয় একটু মানে খুব হাইলি, বেশিরভাগ ক্ষেত্রে ডিফিকাল্ট। সবচেয়ে বেশিরভাগ ক্ষেত্রে 1 বছর হয়তো করা যায়, কিন্তু মুশকিলটা হয় কি বস, হয় কি যে 1 বছর 30-40% করার পরে মানুষজনের মাতাল হয়ে যায়, এবং তখন সে মনে করে যে প্রতি বছর আমি আরো হাই রিস্ক করতে যাই। একটা দুইটা আপনার হয়তো বা আপনি অবশ্যই সাকসেসফুল হবেন, একটা দুইটা কেন হবেন না, বাট আপনার ফেলিওরও থাকবে। রাইট, অ্যাভারেজে গিয়ে it comes to somewhere around the market return, মানে রাইট, it should be সেটাই এক্স্যাক্টলি। সো গ্রিড একটা বড় পয়েন্ট। সেকেন্ড যেটা নিয়ে আমরা খুব কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে সিম্পলি টাকাকে অবহেলা করা, ইন দ্য সেন্স দ্যাট যেটা আরও অনেক মানে আমি বলবো যে জনগণের মধ্যে আরও অনেক বেশি পরিমাণে আছে, সেটা হচ্ছে গিয়ে যে আমার টাকা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, টাকা ইজ অলওয়েজ আ বাই প্রোডাক্ট। সো টাকা নিয়ে আমার এত চিন্তা করার কিছু নাই, টাকার আমি কোথায় সেভ করব, আমি কোথায় ইনভেস্ট করব, কীভাবে আয় করব, কীভাবে ব্যয় করব, কেয়ারলেস, রাইট? এটা সবার মধ্যে আছে। বাট মানুষজন একটা সময় সে থাকে, একটা মানুষ লোভী, যে আরেকটা মানুষ দেখা যাচ্ছে কমপ্লিটলি মানে অবহেলা করতেছে, রাইট, কেয়ারলেস। পার্টিকুলারলি আমি যদি বলি যে দেখা যাচ্ছে যে একজন পিএইচডি করে ফেলছে, বা একজন খুব বড় বিশেষজ্ঞ ডাক্তার, বা একজন অনেক বড় লয়ার, সে পুরা জিনিসটাই তার একজন ক্যাজুয়াল স্টাফ বা কাউকে দিয়ে পুরাটাই ম্যানেজ করতেছে। এই তুমি ব্যাংকে দিয়ে দিও তো, এই তুমি এটা করো তো, ওই তুমি, সে কখনো খোঁজও রাখতেছে না। অ্যান্ড দেন একটা সময় সে কলাপস করতেছে, বা অনেকে কলাপস করে। আপনি খুব সুন্দর এক্সাম্পল নিয়েছেন, এবং আমি বলবো টাকাকে সবচেয়ে বেশি অবহেলা করে যাদের টাকা নিয়ে চিন্তা করতে হয় না, অর্থাৎ আপনার দে আর সো বিজি উইথ দেয়ার জব, দেয়ার লাইফ। আপনার মনে করেন একজন চাকরিজীবী যিনি প্রতি মাসেই আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা ওনার অ্যাকাউন্টে আসে, ওনারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ওই যে আপনার বাংলাদেশ গভর্নমেন্টের ইনকাম ট্যাক্স রিটার্ন এনবিআর এর জমা দেওয়ার জন্য যে সঞ্চয়পত্রটা কিনতে হয়, সেই ইনভেস্টমেন্টের সঞ্চয়পত্রটা ওনারা কেনেন, এবং ওটাই হয়তো বা তাদের একমাত্র ইনভেস্টমেন্ট, আর বাকি টাকাটা ওনারা ফেলে রাখলেন এবং কোনো একটা সময় হয়তো একটা জমি কিনলেন। তো এই যে আপনার আসলে
মানে টাকাটাকে অ্যাক্টিভলি ম্যানেজ না করা, রাইট, টাকাটা কোথাও পড়ে আছে এবং আমার তো আগামী মাসে আবার টাকা আসছে, রাইট, এবং ধরে নেওয়া যে এটা পারপেচুয়াল, এটা সবসময় এভাবে চলবে, রাইট। বাট এটা যে আমার কাছে মনে হয় যে একটা হচ্ছে বড় প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে স্যালারি আর অ্যাসেটের মধ্যে পার্থক্য না বোঝা। না যে স্যালারি আমার কোনো সিকিউরিটি না, আমার সিকিউরিটি হচ্ছে অ্যাসেট, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, রাইট? এটা নিয়ে যদি একটু বলেন, মানে স্যালারি আর অ্যাসেটের মধ্যে পার্থক্য কি? স্যালারিটা তো হচ্ছে আপনার ইনকাম, যেটা আপনার প্রতি মাসে হয়তো Right. আপনার আসবে। স্যালারি হতে পারে, বা আপনি উকিলের বা ডাক্তারদের এক্সাম্পল দিলেন, ওনাদের যে মান্থলি যে ইনকামটা, সেলফ এমপ্লয়মেন্ট, মানে ওনাদের যে ইনকামটা আসে জি। মাসে সেটা একটা টাকা, এটা হলো একটা ইনফ্লো, প্রতি মাসে ওনারা পাচ্ছেন। আরেকটা হচ্ছে যে অ্যাসেটটা হলো ওনার উদ্বৃত্ত টাকাটা, রাইট, যেটা ওনার সংসার খরচ, ওনার স্টাবলিশমেন্ট খরচ, সমস্ত কিছুর পরে যে উদ্বৃত্ত টাকাটা ওনার অ্যাকাউন্টে আছে, ব্যাংক অ্যাকাউন্টে আছে, বা উনি লুজলি কোথাও, বেশিরভাগ ক্ষেত্রে যেটা করেন সঞ্চয়পত্র কিনে রাখেন, রাইট, একটা লিমিট পর্যন্ত সঞ্চয়পত্র তো কেনা যায়, তো কিনে রাখলেন, তো দ্যাটস ইট। এটাই হলো ওনার অ্যাসেট, দুর্দিনের সঙ্গী। কিন্তু এটাকে যে আপনার বাংলাদেশের কনটেক্সটে আসলে আপনার সঞ্চয়পত্র ভালো রিটার্ন দেয়, বেশ রিজনেবল একটা রিস্ক ফ্রি রেটে আপনি যদি 9%, 11%, 12% যদি আপনি রিটার্ন পান, দ্যাটস আ লট। জি, তো বাট এটার একটা লিমিট আছে, আপনি কতটা পর্যন্ত এটা আপনি কিনতে পারবেন। রাইট, আগে লিমিটটা খুব বড়ভাবে এনফোর্স করতো না, এখন বাংলাদেশ ব্যাংক এটাকে এনফোর্স করছে। বিয়ন্ড দ্যাট, মানে ওইটুকু পর্যন্ত কিন্তু ওটা যথেষ্ট ভালো একটা ইনভেস্টমেন্ট আমি বলবো, মানে কনসিডারিং রিটার্ন অ্যান্ড লিকুইডিটি, ফ্যান্টাস্টিক ইনভেস্টমেন্ট। কিন্তু আপনার যদি এর থেকে বেশি হয়ে যায় টাকা, তখন আপনার এই জিনিসটাকে অ্যাওয়্যার হওয়া, এই জিনিসটাকে আপনার ইনভেস্ট করা, দ্যাট উড বি প্রুডেন্ট। রাইট, এবং আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান, এবং আপনি যদি মনে করেন বা অন্য কোথাও আপনি ইনভেস্ট করতে চান, কারণ সঞ্চয়পত্র আপনাকে একটা লিমিটের পরে কিনতে দিবে না, রাইট? জি, অথবা আপনি প্রপার্টিতে ইনভেস্ট করতে চান, সেটা রিয়েল অ্যাসেসমেন্ট করে ওভাবে জিনিসটাকে কেয়ারফুলি হ্যান্ডেল করার একটা ব্যাপার আছে, Right. সেটা এফোর্টটা দেওয়া উচিত। অর্থাৎ টাকার যে ভ্যালু, এবং আপনি যদি আজকে বিপদে পড়েন, কালকে আল্লাহ আছে না করুক কোনো কারণে যদি আপনার ইনফ্লো বন্ধ হয়ে যায়, জি, যেটাকে আপনি স্যালারি বলছেন বা ইনকাম বলছেন, একজন লয়ারের হতে পারে, ডাক্তারের হতে পারে, একজন চাকরিজীবীর হতে পারে, ওইটার জন্য একটা প্ল্যান বি রেডি রাখা, রাইট। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। যেমন এখানে একটা খুব রেলেভেন্ট হচ্ছে ক্যান্সার। হ্যাঁ, দ্য ওয়ে আমরা যেটা খেয়াল করি না সেটা হচ্ছে যে ক্যান্সার কিন্তু এখন আর আসলে সবসময় অ্যাক্সিডেন্ট না, অনেক ক্ষেত্রে এটা একটা প্রেডিক্টেবল জিনিস হয়ে গেছে, কারণ এত কমন হয়ে যাচ্ছে। এ ধরনের বা ক্যান্সার হইতে পারে, বা আপনার ছেলে মেয়ের বড় রকম কোনো রোগ হইতে পারে, আপনার হইতে পারে, স্ট্রোক হতে পারে। হ্যাঁ, আপনার ছেলেমেয়েরা সবাই মানে ইন্ডিপেন্ডেন্ট নাও হইতে পারে। অল ইন অল আপনার মানুষ যেটা হয় সেটা হচ্ছে গিয়ে একটা যেমন আপনার করোনার সময় দেখা গেছে যে একটা মানুষ 20 বছর ধরে চাকরি করে, বাট মাত্র 6 মাস তার চাকরি নাই বা বেতন নাই, সাথে সাথে সে দেউলিয়া হয়ে গেছে। তার মানে কি এই 20 বছর ধরে তার কোনো প্ল্যান ছিল না। এখানে দুইটা কেস স্টাডি খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে, একটা হচ্ছে হাল্ক হোগান, যেটা আমাদের জেনারেশনের সবাইকে মানে একটা হিসেবে খুব পপুলার ছিল, একজন রেসলার হাল্ক হোগান। এবং আরেকজন খুব টেনিস স্টার 1990s এবং 2000-এর সবচেয়ে মানে উনি বরিস বেকার ছিল 1990 আর 2000 সালে রজার ফেদেরার বা রাফায়েল নাদাল। অ্যাবসলিউটলি, এরা দুইজনই দেউলিয়া হয়ে যায় এবং যখন তারা মারা যায়, এবং দুইজনেরই কিন্তু সেই সময় দে ওয়ার দ্য রিচেস্ট অ্যান্ড মোস্ট পপুলার পিপল, বাট মাত্র উইদিন 10-15 ইয়ার্স তারা দেউলিয়া হয়ে যায়। কিভাবে, মানে এত পপুলার, পাওয়ারফুল, ইম্প্যাক্টফুল, তাদের ছবি সবখানে, পোস্টার সবখানে, তাদের কেন দেউলিয়া হয়ে গেছে? ইটস সিম্পলি বিকজ তাদের মানি ম্যানেজমেন্ট ওয়াজ এক্সট্রিমলি পুয়ার। সেই সময় দে হ্যাড 100 মিলিয়ন, আমি কত বলছি 2000 সালে $100 মিলিয়ন কিন্তু অনেক টাকা। সেই টাকা তারা যখন মারা যায়, দে ওয়ার ব্যাংকরাপ্ট, রাইট, অর ভেরি নিয়ার টু ব্যাংকরাপসি, এবং তাদের অনেক লোন ছিল বা লোন হয়ে গেছে। সো সেই জায়গা থেকে যদি তারা কলাপস করতে পারে, আমরা যারা মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, তাদের সবসময় মনে রাখা উচিত যে আমি যদি অবহেলা করি টাকাকে,
দেন টাকার কারণে আমার জীবনটা মানে মানে আমার অন্য সব কিছু দিয়ে আমি এটা বিয়ে করতে পারবো না। না না, অ্যাবসলিউটলি। এবং এটাকে আসলে আমি কাজে ব্যস্ত, আমি লয়ার, আমি সমস্ত কোর্ট কেস নিয়ে ব্যস্ত, আমার নিজের টাকা ম্যানেজ করার ব্যাপারে আমার সময় নাই। এটা আসলে সুইসাইডাল একটা ইনিশিয়েটিভ আমি বলবো। আমি একজন ডাক্তারের গল্প বলি, এটা আমার কাছে মানে জিনিসটা আমাকে খুব কষ্ট দিছিল অনেস্টলি। এই গল্পটা আমি সবাইকে বলতে চাই, আমাকে খুব কষ্ট দিছিল গল্পটা আমাকে। একজন ডাক্তার আসছে, হ্যাঁ, তো ভদ্রলোকের বয়স ইজ বিটুইন আপনার 40 to 50, রাইট। বিশেষজ্ঞ ডাক্তার আসছে প্রচণ্ড ডিপ্রেশন নিয়ে, বুঝছেন, মানে 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 একটা মানুষ কথা বলতে পারতেছে না। অ্যান্ড আমরা যারা সাইকোমেট্রিক অ্যানালিসিস করে আমরা খুব তাড়াতাড়ি হিস্ট্রি দেখি, আমি বুঝতেছি যে ভদ্রলোক ইন্ট্রোভার্টেড এবং ভদ্রলোক সবসময় পড়াশোনার মধ্যে ছিল, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কি হয়েছে, তার নামে মামলা চলতেছে, তার ভাই বোন তাকে ছেড়ে চলে গেছে, বা তার নামে মামলা, মানে সবাই তাকে নিয়ে এখন মানে মামলা হামলার উপরে সে আছে এখন। বাট তার সাথে কথা বলে, তার স্ত্রীর সাথে কথা বলে মানে এটা অনুমান করার একটা মানে আপনি যে কেউ অনুমান করবে যে সে আসলে পড়াশোনার মধ্যেই ছিল এবং রোগী দেখার মধ্যেই ছিল, বাইরে ছিল না। এখন তার নামে মানে আপনার হঠাৎ করে তার নামে এখন 10 কোটি টাকার আত্মসাতের মামলা, এই সেই মানে ইত্যাদি ইত্যাদি। কি হয়েছে ঘটনাটা, তার বাবা বিজনেস করত, তার বাবার স্বপ্ন ছিল বড় ছেলে, উনি ধরেন ওনার নাম আমি চিন্তা করলাম হচ্ছে রহমত, হ্যাঁ, লেটসে বিশেষজ্ঞ ডক্টর রহমত। ওনার বাবা বড় ব্যবসা করত, সেই ব্যবসাটায় একটা পার্ট ছিল হচ্ছে কি যে মানুষ টাকা দিবে, সেই টাকা দিয়ে ইয়ে করবে, লাইক লেটসে একটা ইনভেস্টমেন্ট বিজনেস টাইপের, এবং দ্যাট ওয়াজ আ হালাল বিজনেস। ওই বিজনেসটা তার বাবা মারা যায়, মারা যাওয়ার পরে বড় ছেলে দেখে। এখন বড় ছেলে দেখে বড় ছেলে ডাক্তার হয়েছে, আসলেই সে ভালো ডাক্তার হয়েছে, কিন্তু সে তো এটা বোঝে না, বোঝার চেষ্টাও করে না। তার ভাই বোনরা জানে না, বা দেশে আছে বা দেশের বাইরে আছে। এখন এই রহমত বিশেষজ্ঞ ডাক্তারকে মানুষজন কাগজ পাঠায়, সে সাইন করে দেয়, একটা অন্য মিডল ম্যানেজমেন্ট রান করে, বলে যে স্যার আপনার কোনো কিছু দেখার দরকার নাই, আমরা দেখতেছি। সো মানুষ তাদের কোম্পানিতে ইনভেস্ট করে, ওই টাকা তারা অন্য জায়গায় ইনভেস্ট করে। দ্যাটস বেসিক্যালি ইন সামারি দ্য বিজনেস। তো রহমত সাহেব কিছুই জানে না, সে খালি সকালে উঠে রোগী দেখে, রাতে ঘুমাইতে যায়, মাঝখানে কাগজ আসে, সে সাইন করে। সে ওই ব্যবসার অফিসে যায়ও না, সে বসেও না, সে কি ব্যবসা বোঝেও না, তার কাছে মনে হয় যে আরে আমার কাছে কাগজ আমি সাইন দিচ্ছি। হঠাৎ করে একদিন সে জানতে পারে যে তার ব্যবসাটা বন্ধ হয়ে যাচ্ছে এবং তার অফিসের সবাই মোটামুটি মানে চাকরি ছেড়ে চলে যাচ্ছে। সে তখন খোঁজ নিয়ে দেখে যে মিডল ম্যানেজমেন্ট অলরেডি টাকা টুকা খেয়ে 12টা বাজায় কাদের টাকা খাইছে, যারা টাকা ইনভেস্ট করছে। এখন যারা টাকা ইনভেস্ট করছে তারা কি করতেছে, তারা এই লোককে খুঁজতেছে। এখন রহমত সাহেব বলতেছে যে আমি তো কিছু জানি না। বলে যে আপনি জানেন না, আপনার কোম্পানি, আপনি তো যখন যা কাগজ আসছে আপনি সাইন করছেন। এখন এই ভদ্রলোকের কিন্তু ইনকাম ভালো, বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে তার ইনকাম খারাপ না, কিন্তু হঠাৎ করে সে 12 কোটি টাকা কোথা থেকে দিবে? সে যথেষ্ট, সে তার রোগী দেখতেছে, তার রোগীদের কিন্তু তাকে নিয়ে কোনো প্রবলেম নেই। এখন সে একটা প্রেসক্রিপশন লিখতে পারে না, তার হাত আটকায় থাকে। সে এত ডিপ্রেসড এবং এত মানে, কারণ একটা বিশেষজ্ঞ ডাক্তার, তাকে এখন সবাই ফোন করে হুমকি দিচ্ছে, হ্যাঁ, তার ভাই বোন বলতেছে তুমি সব টাকা নিয়ে গেছো। সে যতই বলছে তুমি খোঁজ নিয়ে দেখা, আমার নামে কোনো জমি নাই, আমার অ্যাকাউন্টে কোনো টাকা নাই, আমার আসলেই কিছু নাই, আমি টাকাটা কই সরাইছি। এখন কেউ তাকে বিশ্বাস করতে, তার ভাই বোন তাকে ছেড়ে চলে গেছে মানে, এবং তার নামে মামলা করছে, কারণ ভাই বোন দায়িত্ব দিতে যাচ্ছে না, কারণ বড় ছেলের সাইনে হয়েছে। বাবার স্বপ্ন কিন্তু ছিল সে ছেলে বিশেষজ্ঞ ডাক্তার হোক, আজকে ছেলে এইখানে আছে। এবং ভদ্রলোকের মানে কমপ্লিটলি আপনি যদি দেখেন, তার হঠাৎ করে 1 বছরে তার ওজন 22 কেজি কমে গেছে এবং সে মানে নিথর হয়ে গেছে। কিন্তু ভদ্রলোকের সাথে কথা বলে যে কেউ বলবে যে সে টাকাটা সরানোর মতো লোক না, মানে সে সারা জীবন পড়াশোনা রোগী দেখার মধ্যে ছিল। এটা আপনার এই ঘটনাটার মতো মানে অনেক অনেক ঘটনা আমি নিজে দেখেছি, যেখানে মনে হয়েছে যে মানে আমার দূর থেকেই মনে হয়েছে যে মানুষ আসলে তার প্রাইমারি জব নিয়ে এত বেশি ফোকাসড যে সে অবহেলা করে এবং কাগজপত্র না দেখে সাইন করে দেয়। এটা খুব কমন।
রাইট। এই রহমত বিশেষ করে শুধু এতটুকুই দরকার ছিল যে ইদার আমি ব্যবসাটা বুঝি, Right. অথবা না বুঝে ব্যবসাটা বিক্রি করে দিই, Absolutely. অথবা আমি অন্য কাউকে আমি দিয়ে দিই যে আমি Absolutely. যেই জিনিসের মধ্যে আমি বুঝি না সেই কাগজে আমি সাইন না করি। Right. বাট এটাকে সিম্পলি অবহেলা করা, যে এবং এই অবহেলাটা যে কত এক্সপেন্সিভ হইতে পারে। আপনার আপনার এরকম অনেক আছে যে লেটসে বিদেশে আয় করে, দেশে তার নামে ছোট ভাই জমি কিনতেছে, সে জানে যে ভাই আমি পাউন্ড পাঠাচ্ছি। সিলেটে এরকম ঘটনা প্রচুর, হ্যাঁ, যে ছোট ভাই বলছে ভাই তুমি দেশে তো জমির দাম অনেক বাড়তেছে, তুমি আমাদের টাকা পাঠাও, তোমার নামে আমি জমি কিনতেছি। সো সে বছরের পর বছর তার সেভিংসের 50% লন্ডন থেকে সিলেটে বাড়াচ্ছে। হ্যাঁ, তারপরে হঠাৎ করে একদিন সে শুনতে পারে তার ছোট ভাই তার ফোন আর ধরে না, তার সাথে যোগাযোগ নাই, মা বাবা মারা গেছে, ছোট ভাই নাই, তার নামে কোনো জমিও নাই। বাট বাই দিস টাইম সে কিন্তু গত 15 বছর ধরে সে খালি তার টাকার পাউন্ড সে পাঠাই যাচ্ছে, কিন্তু তার ছোট ভাই কিন্তু অলরেডি তাকে ভুলে গেছে, কারণ ছোট ভাই অলরেডি মানে একটা ফরচুন বানায় ফেলছে। হ্যাঁ, যে তোমার জমি আমি দেখে রাখতেছি, বাট তোমার জমি আসলে তোমার না। আমাকে একজন খুব ইন্টারেস্টিং, আমাকে একজন কানাডা থেকে একজন লোক আসছিল কাউন্সিলিং একজন, এবং উনি বলতেছিল ইয়াহিয়া ভাই আমি তো মারা গেছি, প্রথমে বলতেছে ইয়াহিয়া ভাই আমি মারা গেছি। আমি বলি ভাই কীভাবে মারা গেলেন? উনি বলে যে ভাই আমি বাংলাদেশে এসে আমার ডেথ সার্টিফিকেট বাইর করছি, আমাকে দেখাইছে আমার ডেথ সার্টিফিকেট আছে। হ্যাঁ, এরকম ব্যাপারটা কীরকম? বলে যে আমার আব্বা আম্মা মারা গেছে, কিন্তু আব্বা আম্মা মারা যাওয়ার সময় আমি আসতে পারি নাই, রাইট? তো তারপরে আমি মাঝখানে আমি আসছিলাম 7 দিনের জন্য, এসে দোয়া টোয়া করে আমি আবার চলে গেছি। তারপরে আমি 5 বছর পরে যখন আমি আসছি, আমি যেটা দেখি সেটা হচ্ছে কি যে উত্তরাধিকার সূত্র সম্পত্তি আমাকে না দেওয়ার জন্য আমার ফ্যামিলির কয়েকজন একটা ডেথ সার্টিফিকেট বাইর করে ফেলছে পয়সা দিয়ে, যে উনি মারা গেছে। হ্যাঁ, ডেথ সার্টিফিকেট বাই করে টাকা পয়সা ভাগ করে ফেলছে। সেই জন্য আমি বলতেছি যে ইয়াহিয়া ভাই আমি মারা গেছি, আমার ডেথ সার্টিফিকেট, মানে কয়জন মানুষের সৌভাগ্য হয় যে সে জীবিত অবস্থায় তার ডেথ সার্টিফিকেট দেখছে। বাট এখানে মানে হ্যাঁ অনেকে ভিকটিম, এটা সত্যি, বাট অনেকের ক্ষেত্রেই কিন্তু এটা একটা অবহেলা, যে অবহেলাটার বোঝা কত ভারী হইতে পারে। প্রবাসী বাংলাদেশিদের যারা আমেরিকাতে থাকেন, অস্ট্রেলিয়াতে থাকেন, আপনি এখন কানাডায় আছেন, হ্যাঁ, তো আমি ওনাদের সাথে অনেকের সাথে মানে বিশেষ করে কানাডাতে কথা বলে দেখি যে তাদের অনেকের প্রপার্টি দেশে রয়ে গেছে। এটা নিয়ে তাদের আসলে তাদের মধ্যে একটা কনসার্ন থাকে যে আমি এটা কি করব, জমির মালিক আছে, বাড়ির মালিক আছে, এটা একটা বেশ বড় স্ট্রেস। এটাকে ম্যানেজ করবে কিভাবে, এটাকে ওনারা সেল করে টাকা নিতে পারবে না বাংলাদেশের কনটেক্সটে, বাট বাংলাদেশে কিভাবে তারা ইনভেস্ট করবে। তারা কোনো সেফ স্কিমে যেতে পারে, মেবি তারা যেতে পারে, কিন্তু আপনার বেশিরভাগই আমি যেটা দেখেছি সেটা হচ্ছে কিছুই করে না, জমিটা ধরে রেখে বা বাড়িটা ধরে রেখে ঠিক আছে যেভাবে আছে চলুক, দ্যাটস ইট। মানে এ ব্যাপারে যে কোনো একটা ইনিশিয়েটিভ নেওয়া, জিনিসটাকে গুছিয়ে এটাকে আপনার একটা ভালো ইনভেস্টমেন্টের ভিতরে আমার কাছে মনে হয় কি জানেন, সেটা হচ্ছে যে মানে আমি একটা ছোট মানে আমার লাইফে একটা প্রিন্সিপাল আছে যেটা মানে এই ফাইন্যান্সিয়াল পড়ার সময় আমার মধ্যে আছে, যেটা আমি সবাইকে বলি। আমার কাছে মনে হয় এটা চিন্তা করাটা এভাবে হয়তো যেতে পারে কিনা, সেটা হচ্ছে যে আপনি যেই অ্যাসেটের খোঁজ নেন না সেই অ্যাসেট আপনার থাকবে না আসলে। সো ধরেন আপনি একটা জমি কিনছে, কিন্তু ওই জমি আপনি কোনোদিনও ভিজিট করতে যান না, ওই জমি আপনার থাকবে না। সো ব্যাপারটা এরকম যে আপনার ছেলেকে আপনি জন্ম দিয়েছেন, ওই ছেলের আপনি কোনোদিন খোঁজ দেন না, ওই ছেলেটা আপনার থাকবে না। সো এইটা এজ এ প্রিন্সিপাল আমাদের মাথায় রাখাটা কিন্তু খারাপ না, এবং এই ভুলটা অনেক মানুষ করে যে আমি ব্যস্ত, আমি কোনো এক জায়গায় ইনভেস্ট করছি, আমি কোনো খবর নেই না, 20 বছর পরে আমি দেখি ওই জিনিস আর নাই, ওই ইনভেস্টমেন্ট আর নাই, তখন আমি বলি সবাই খারাপ, দেশ খারাপ, পৃথিবী খারাপ, মানুষ খারাপ। বাট দিনের শেষে আমি কোনোদিন নিজেকে প্রশ্ন করি না আমার এই ইনভেস্টমেন্টের খবর কি আমি নিছিলাম। বসুন্ধরাতে গেলে আপনি দেখবেন অনেক জমি খালি পড়ে আছে, এবং এর অনেকগুলোই প্রবাসী বাংলাদেশিদের জমি। এটা আমি বসুন্ধরার অফিস থেকেই শুনেছিলাম যে ওরা বলেছিল যে এদের অনেকগুলো, যে কারণে ওখানে বাড়িঘরও হয় না, জাস্ট কিনে ফেলে রেখেছে, বছর বছর দাম বাড়ছে। ইটস অ্যান কাইন্ড অফ এন ইনভেস্টমেন্ট। জমি ইনভেস্ট করে ফেলে রাখা অনেক ক্ষেত্রেই এটা সেফ না। অনেক জায়গাতে এটা সেফ, আবার অনেক জায়গাতেই কিন্তু এটা সেফ না, বিশেষ করে কাগজপত্র বা অন্যান্য কারণে
ইটস নট রিয়েলি সেফ। আমার কাছে পার্টিকুলার যেটা আবার- মনে হয় সেটা হচ্ছে যে এটাকে রিভিউ করার যে নেসেসিটিটা, এটা মানুষ আন্ডার এস্টিমেট করে যে আমি করে, আমি মানে লেট মি জাস্ট গো অ্যান্ড ওয়াক অ্যান্ড সি কী অবস্থা, কী হচ্ছে না হচ্ছে, রাইট? মানুষের এক্সপেকটেশনটা অনেক থাকে যে আমি একেবারে ইনভেস্ট করে আমি ভুলে যাব, তারপরে 20 বছর পরে এসে দেখবো যে এটার দাম 2 কোটির অনেক- জন্য 20 কোটি হয়ে গেছে। এবং হয়ও, মানে এটা যে হচ্ছে না তা না, বাট আপনার অনেক সময় এগুলো আপনার অনেক কারণে মিসম্যানেজমেন্ট হয়, রাইট, এটা হয়। বাট ওই জায়গাটাতেই যে আমি যেই একটা ড্রাস্টিক রিটার্ন আশা করতেছি, রিটার্নের আগে আমার যে একটু কেয়ারফুল কশাসলি ভিজিট করা উচিত। বহু মানুষকে আমি দেখছি তার না, 10-15 এটা করে বছরে সে কোনোদিনও জমি ভিজিট করতে যায় নাই, সে কোনোদিনও তার ইনভেস্টমেন্ট যেটা সে ফেলে রাখছে সেটাকে সে ভিজিট করতে যায় নাই, এবং তখন স্বাভাবিকভাবে সেটা মানে বেহাত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ যারা করাপ্টেড বা যারা খারাপ, তারা কিন্তু ওই সম্পত্তিগুলোকে বিহেদ করতেছে যেটা তারা দেখে যে অবহেলায় পড়ে আছে। রাইট, অ্যাবসলিউটলি রাইট। সো 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে গিয়ে যে আপনার যেটা রিলেটেড সেটা হচ্ছে গিয়ে যে আপনার ডিউ ডিলিজেন্স বিফোর ইনভেস্টমেন্ট। আমি একটা ইনভেস্টমেন্ট করব, তার আগে আমি কি আসলে এটা ডিউ ডিলিজেন্স করছি কিনা, খোঁজ খবর নিছি কিনা। বহু মানুষ আমাকে বলে যে ইয়াহিয়া ভাই আমি এনএফটিতে ইনভেস্ট করব, আমি এটাতে ইনভেস্ট করব, আমি বিটকয়েনে ইনভেস্ট করব, আমি এনএফটিতে ইনভেস্ট করব, রাইট? তো আমি প্রথম যে প্রশ্নটা করি সেটা হচ্ছে আপনি কি এটা বোঝেন? আপনি যদি এটা ভালো মতো বোঝেন আপনি ইনভেস্ট করতে পারেন, আপনি যদি না বোঝেন তাহলে আপনি ইনভেস্ট করেন না। আপনার কি মনে হয় অ্যাজ আ ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট? খুব ভালো একটা প্রশ্ন। সেটা হলো, দেখেন, বিটকয়েন আপনি নাম নিলেন, বা এনএফটি, দিজ আর দ্য জার্গনস দ্যাট পিপল আর হিয়ারিং। এবং ওই যে আমাদের লোভ, যেটা নিয়ে আমরা শুরুতে কথা বললাম, জি, যে মিস্টার XYZ আমি নিউজ পেপারে দেখেছি বিলিয়নিয়ার হয়ে গেছে এটাতে ইনভেস্ট করে, রাইট? হুট করে। হ্যাঁ, আমিও এটা কিনলাম। এটা কি জিনিস, কেন এটার দাম বাড়ে, এটার বিজনেস মডেলটা কি? ইভেন আপনি যখন একটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন তখন আপনার কিন্তু একটা অর্গানাইজেশনের প্রোডাক্টটা বুঝতে হবে, ওর বিজনেস মডেলটা বুঝতে হবে। আপনাকে বুঝতে হবে আপনি কেন এই টাকাটা ইনভেস্ট করছেন, ঠিক আছে? আপনি যদি ওই কোম্পানিটাতে ইনভেস্ট করেন তাহলে কেন আপনার মনে হচ্ছে এটার দাম বাড়বে বা দাম কমবে। হ্যাঁ, যেমন আপনার হসপিটালিটি ইন্ডাস্ট্রি, যে হোটেলগুলো আছে, জি, আপনি এই হোটেলগুলোর শেয়ারের দাম এখন কম কেন? বিকজ সব মানে কোভিডের কারণে আপনার ওদের ব্যবসা এফেক্টেড হয়েছে, প্রফিট অনেক কমে গিয়েছে, তারা লসে ছিল, অনেককে লে অফ করতে হয়েছে, অনেক লে অফ করতে হয়েছে, দাম কমে গেছে। এখন পোস্ট কোভিড ওদের ব্যবসা আবার বাড়ছে, হসপিটালিটি বাড়বে, এটা কমন সেন্স। আপনি এখানে ইনভেস্ট করতেই পারেন, আপনি বলতে পারেন যে না, এটা একটা ভালো ব্যবসা, এখানে আসবে, এবং আপনাকে রিটার্নটা দেখতে হবে যে কী ধরনের রিটার্ন, এবং সেটা আপনার যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আছে ERR, সেটার সাথে ম্যাচ করে কিনা। এবং করলে মনে করেন ওরা যদি আপনাকে 11% ডিভিডেন্ড দেয় এবং ওদের রিজনেবল একটা প্রাইস অ্যাপ্রিসিয়েশন থাকে, ওরা যদি নতুন কোনো প্রজেক্ট করে, এগুলো সব কনসিডার করে আপনি কিন্তু একটা হোটেলের শেয়ারে আপনি ইনভেস্ট করতে পারেন। এটা আমি জাস্ট একটা উদাহরণ আপনাকে দিলাম। তো এই বোঝাটা খুব ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে অনেকে জমি কিনে কাগজপত্র ঠিক মতো দেখে না, লয়ারের সাথে কথা বলে না, অ্যাকাউন্টের সাথে কথা বলে না। আপনার ডিউ ডিলিজেন্সের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আফটার আন্ডারস্ট্যান্ডিং দ্য বিজনেস মডেল এবং বিজনেস হচ্ছে আপনার অ্যাকাউন্টেন্ট, লয়ার, এই ধরনের প্রফেশনালদের সাথে আলোচনা করা। আপনি যদি জমি কিনতে চান, ডেফিনেটলি আপনাকে একজন লয়ারের সাথে টাকা দিয়ে, ঠিক আছে, নট যে পাশের বাসার ভদ্রলোক আমি চিনি তাকে দেখালাম, না, একজন লোক যার ক্রেডিবিলিটি আছে, যদি আপনাকে পরিচিত হয় ভালো, যদি আপনার টাকা দিতে হয় টাকা দিয়ে ভেটিং করে না। রাইট, আপনার ট্যাক্সের ইম্প্যাক্টটা কী হবে সেটা একজন ট্যাক্স লয়ারকে অথবা একজন অ্যাকাউন্টেন্টের সাথে কনসাল্ট করা। সেটার জন্য যদি আপনাকে টাকা দিতে হয় আপনি টাকা দেবেন, কিন্তু প্রফেশনাল সার্ভিস নেয়া। জি, ইভেন অনেক সময় আমরা টাকা ধার দিই বা অন্য কোনো একটা টাকাতে আমরা ইনভেস্ট করি। রিসেন্টলি একজন ভদ্রলোক আত্মহত্যা করলেন আপনার সামনে, প্রেস ক্লাবের সামনে, গায়ে আগুন ধরিয়ে। উনি একটা কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছিলেন, কিন্তু কোনো লিগাল পেপার ডকুমেন্টস লয়ারকে দেখিয়ে সেভাবে উনি
পরিষ্কার করে লিখে নেন নাই, প্রয়োজন আছে, এটা অসম্ভব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এখানে কিন্তু একটা জিনিস আছে আবার ভাইয়া, সেটা হচ্ছে যে অনেক মানুষই 1 কোটি টাকা ইনভেস্ট করতে রাজি, বাট ওই 1 কোটি টাকা ইনভেস্টমেন্টের আগে ওইটার পিছনে সে 30 বা 50 হাজার টাকা ডিউ ডিলিজেন্স করতে রাজি না। না, ওই লোককে আমি 5,000 টাকা দিব, সে তো 5,000 টাকা দিয়ে কি হবে, এটা আমার সাঙ্ক কস্ট। হ্যাঁ, আমি ওইটা দিয়ে এটা কি হবে, মানুষজন মনে করে ওই 50,000 টাকা সে বাঁচানোর ব্যাপারে তার খুব মায়া, জি, কিন্তু ওই 1 কোটি টাকার ইনভেস্টমেন্টই যে জলে যেতে পারে এটা তার মাথায় কাজ করে না। না না, সে তো ডিউ ডিলিজেন্স করেছে, তার থেকে বেশি কে বুঝে। হ্যাঁ, বাট কিন্তু আমি বলবো অসম্ভব ইম্পর্টেন্ট এটা। ডিউ ডিলিজেন্সের ভিতরে আপনি যদি জমি কেনেন, এটার কাগজপত্রগুলো একটা প্রফেশনাল, একজন ভালো ডকুমেন্টস এক্সপার্টকে দিয়ে চেক করিয়ে নেয়। আপনি যদি কোনো কোম্পানিতে ইনভেস্ট করেন, সেখানে একজন লয়ারকে দিয়ে ওয়েটিং করে না, যে কোনো এগ্রিমেন্ট আপনার একজন পার্সোনাল লয়ার থাকা, এগুলো অসম্ভব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। অ্যাবসলিউটলি, এই জিনিসটাকে ইগনোর করা হয় এবং এটা আসলে ক্ষমার অযোগ্য। মানে এটা যদি আপনি করেন এবং আপনার যদি একটা বড় ট্যাক্স ইম্প্যাক্ট হয় বা আপনার যদি টাকাটা নষ্ট হয়, এটার জন্য কিন্তু আসলে আপনি কাউকে দায়ী করতে পারবেন না, আপনি নিজেই এটার জন্য দায়ী। এটার জন্য আবার আমার একটা ছোট্ট প্রিন্সিপাল আছে, যেটা আমি আমার নিজের জন্য বানাইছি। আপনার কাছে এটা হয়তো বা আপনি বলতে পারবেন এটা কেমন, সেটা হচ্ছে আমি সবটা করি, সেটা হচ্ছে যে আপনি যে কোনো ইনভেস্টমেন্ট করতে যান, সেই ইনভেস্টমেন্টের মিনিমাম 1% সবসময় আপনি ডিউ ডিলিজেন্সে খরচ করবেন। সেই ডিউ ডিলিজেন্সের মধ্যে আপনার নিজের পড়াশোনা আছে, আপনার এক্সপার্টেরকে অপিনিয়ন নেওয়া আছে, ভিজিট করা আছে, সব খরচ মিলায়। সো এটার এক্সাম্পলটা এরকম যে আপনি যদি 1 কোটি টাকার একটা প্রপার্টি কিনতে চান বা 1 কোটি টাকা স্টকে ইনভেস্ট করতে চান বা 1 কোটি টাকা ইনভেস্ট করতে চান, সবসময় করার আগে 1 লাখ টাকা আপনি সবসময় বাজেট ধরবেন প্রথমে, যে আমি পড়বো এবং আমি শিখবো এবং আমি তার খোঁজ খবর নিব। এই 1 লাখ টাকা আপনাকে অনেক কিছু থেকে বাঁচাই দিবে। সো এইটা আপনার কাছে কেমন মনে হয়? এটা খুবই ভালো আইডিয়া। আমি এই কাজটা একটু ডিফারেন্টভাবে করেছিলাম, একটা মজার ব্যাপার। আমি একটা অ্যাপার্টমেন্ট কিনেছিলাম। আমি অ্যাপার্টমেন্টটা কেনার সময় আমি গিয়ে আমার যে মর্টগেজ সেটা আমি করেছিলাম স্ট্যান্ডার্ড চার্টার্ডের মাধ্যমে। জি, আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে এটাকে প্রসেস করলাম, যদিও ওদের ইন্টারেস্ট রেটটা সেই সময় অন্যান্য ব্যাংক থেকে সামান্য একটু বেশি ছিল। এটা করার কারণ হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ওরা অত্যন্ত মার্সিলেসলি আপনার ডিউ ডিলিজেন্স করে এবং ওরা যে সমস্ত কাগজপত্র ডেভেলপারের কাছ থেকে নিল বা যেভাবে পুরো জিনিসটাকে ওরা ডিউ ডিলিজেন্স করলো, আই টুক এ হিউজ কমফোর্ট ফ্রম দ্যাট। রাইট, যে একটা ইনস্টিটিউশন এত ডিটেইলভাবে, এত থরোভাবে একটা ডিউ ডিলিজেন্স করলো। হ্যাঁ, সো এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই সিম্পল একটা এক্সাম্পল বস, আপনার আমি বলবো না, একজন মানুষ তার বাবার কাছ থেকে 60 কোটি টাকার একটা জমি পাইছে, জি, ভেরি এক্সপেন্সিভ ল্যান্ড। সে একটা ডেভেলপারকে দিছে, ওই ডেভেলপারের ব্যাকএন্ড সে কি চেক করছে, উনি আমার পাশে নামাজ পড়ে মসজিদে, নিশ্চয়ই উনি ভালো, কারণ উনি আমার পাশে নামাজ পড়ে, রাইট? সো আমার পাশে যেহেতু নামাজ পড়ে এবং উনি বলছে যে উনি ডেভেলপ করে দিবে, ওরা একটা ডেভেলপার কোম্পানি আছে, আমি দিয়ে দিলাম। তারপরে কি হইল, পুরা কোম্পানি, পুরা জমি তার অলমোস্ট বেহাত হওয়ার মতো অবস্থা। এন্টায়ার 60 কোটি টাকার জমি, এবং এর বাইরে তার খুব বেশি বলার মতো খুব বেশি একটা অ্যাসেট নাই। এই জিনিসগুলো কিন্তু ঢাকাতে প্রতিদিন হচ্ছে। সে যদি সিম্পলি চিন্তা করতো যে আচ্ছা আমি এত বড় একটা প্রপার্টি আমি হ্যান্ড ওভার করবো একটা ডেভেলপারের কাছে বা যে কোনো কোম্পানির কাছে, যার কাছেই হোক, আমি একটা সিগনিফিক্যান্ট, আমি একটা দৃশ্যমান অ্যামাউন্ট আমি ডিউ ডিলিজেন্সে খরচ করি, করবে না, দিয়ে দিছি ভাই। না, রিসেন্টলি আমাদের ফ্যামিলির একটা জমি আমরা, মানে আমার ওয়াইফের ফ্যামিলির একটা জমি আমরা ডেভেলপারকে দিই। ডেভেলপারের তো লয়ার আছে এবং সে একটা লিগ্যাল ফরম্যাট দিয়েছে, সে কিন্তু তার নিজেকে সেভ করে নিচ্ছে। ফর শিওর। আমিও কিন্তু এটাকে একজন লয়ারের মাধ্যমে আমরা দেখাই। আমাকে 4-5 বার কিন্তু আসা যাওয়া করতে হয়েছে বিটুইন দ্য লয়ার্স, রাইট, এবং বেশ কয়েকটা টার্মে উই হ্যাড টু টেক এ কল, জি, বিকজ কিছু জিনিস ওরা রাজি হয়েছিল আপনার ঠিক করতে, কিছু জিনিস ওরা রাজি হয়নি, দে টুক এ স্ট্যান্স। বাট আমাদেরকে বুঝে শুনে আমাদেরকে কল নিতে হয়েছে যে কোনটা আমরা ছাড়বো, কোনটা আমরা ছাড়বো না। হ্যাঁ, এবং এটা যে কতটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যে আপনি একটা এগ্রিমেন্ট দিচ্ছেন, সাইন করে দিচ্ছেন, রাইট?
আমি আপনাকে একটা ছোট ঘটনা বলি। যেমন মনে করেন এগ্রিমেন্টের ভিতরে বলা আছে যে এই প্রজেক্টটা শেষ হবে 24 মাসে, এবং এই 24 মাসের জন্য ওরা কনসিডার করে একটা টাকা দিচ্ছে, আপনার ডেভেলপার টাকা দিচ্ছে ল্যান্ড ওনারদেরকে। তো কোনো কারণে যদি এটা ডিলে হয়, এটার জন্য ল্যান্ড ওনার যে এটার কোনো ক্লেম করতে আর পারবে না, মানে দ্যাট স্টপস দেয়ার, রাইট? এটার কোনো ক্ষতিপূরণ নাই, রাইট? অথবা ডেভেলপারকে যে আপনি যে জমিটা দিয়েছেন সে যদি সময় মতো কাজ শুরু না করতে পারে, এটার জন্য আপনার দিক থেকে আপনি কিছু বলতে পারবেন। এটা লেখা, এক্সপ্লিসিটলি লেখা। জি, এটা তো আসলে মেনে নেওয়ার মতো না, কারণ ডেভেলপার যদি আপনার থেকে এটা সাইন করে যদি 4 বছর বসে থাকে, রাইট, তার প্রায়োরিটি আছে, তার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হতে পারে। সো দেয়ার শুড বি অ্যান এন্ড ডেট, রাইট, রাইট, যেখানে আপনার প্রজেক্ট শেষ না হলে সে ফাইন্যান্সিয়ালি হয় আপনাকে কম্পেনসেট করবে। বা এই জিনিসগুলো কিন্তু আমাদের দিকের যে লয়ার সে এই জিনিসগুলোকে পুট ইন করলো, রাইট? এই যে ওপেন এন্ডেড টার্মসগুলোকে ক্লোজ করলো। আমি যদি একজন লয়ার না নিই, তাহলে এই জিনিসগুলো তো আমি নাও বুঝতে পারি। এরকম বুঝার তো প্রশ্নই আসা। হ্যাঁ, তার থেকে খেয়াল করছেন কিনা, আমরা কিন্তু মূর্খই রয়ে গেছি এই জায়গাটা। কেমন আমি বলি, আমরা 1990 বা 2000 সালের যে টিভি নাটকগুলো হইতো, এখানে দেখাইতো যে একজন গরিব কৃষক যে অক্ষর জ্ঞানহীন, তার কাছে একজন জমিদার তার একটা টিপসই নিয়ে, সাদা কাগজে টিপসই নিয়ে সব বিক্রি করে দিছে। আমরা এখন অনেক সেন্সে শিক্ষিত হয়েছি, কিন্তু আমরা কিন্তু মানসিকতার দিক থেকে মূর্খই রয়ে গেছি। কারণ আমরা এখন সাইন করতে পারি, কিন্তু আমরা তো কন্ট্রাক্টটা পড়ি না। সবচেয়ে বড় প্রবলেম হলো আমরা ইংরেজি পড়তে পারি, কন্ট্রাক্টটা পড়ে আমরা মনে করি যে ইট মেক্স সেন্স টু মি। অ্যান্ড যেহেতু আমি কন্ট্রাক্টটা পড়তে পারি, এবং অনেকে আপনার বেশি ওয়ারিড হচ্ছে টাইলসটা কি 24 টাকার দিবেন না 26 টাকা দিবেন, চাইনিজ টাইলস, আপনার উত্তর দিকের জানালা কয়টা হবে সেটা নিয়ে কিন্তু বেশি ওয়ারিড। দেন আসলে তাকে ফাইন্যান্সিয়ালি যে জিনিসগুলো হার্ট করতে পারে, অর্থাৎ এই প্রজেক্টটা যদি মাঝপথে রেখে ডেভেলপার কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়ে গেল, তখন কি হবে? এই যে সিনারিওগুলো, এগুলো তো আমার মাথায় আসছে না। বাট এই যে আমি একজন লয়ারকে টাকা দিয়ে ইভেন অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রেও কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, যে অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে একটা লয়ার খুব ইম্পর্টেন্ট, যে টার্মস কি ঠিক আছে কিনা। আপনাকে বলা হইলো যে এটা 2025-এ হবে, না হইলে কি হবে আপনি জানেন না। আপনি খালি জানেন যে আমি টাকা দিছি, আমার একটা ফ্ল্যাট হবে, আপনি আপনার বইয়ের নামে বা নিজের নামে ফ্ল্যাট কিনছেন, স্বপ্ন দেখতেছেন, ইত্যাদি ইত্যাদি। বাট আপনার কোনো টার্ম শিটের সাথে আপনার কোনো সম্পর্কই নেই। আপনি একবার নিজের মতো ভালো তো পড়ে বুঝেন নাই যে আসলে এখন আমার 2025-এর অ্যাপার্টমেন্ট যদি আমাকে 2030-এ দেয়, এটার কি হবে আসলে। এনফোর্সেবিলিটি, এবং অনেক সময় আপনি কিন্তু এমন একটা কন্ট্রাক্টে যেতে পারেন উইচ ইজ ইলিগাল, জি, violates the law of the land, জি, সেটাও তো আপনি করতে পারবেন না। জি, এবং এই জিনিসটা বোঝা, সেটার জন্য আপনার একজন লয়ার দরকার, রাইট? কারণ বিকজ পরবর্তীতে কি হবে, ওটার আপনার এনফোর্সেবিলিটি থাকে না। জি, আপনি এগ্রিমেন্ট করতে পারেন, কিন্তু সেটা যদি আপনি কোর্ট অফ লতে আসলে কিন্তু আপনার এনফোর্সেবিলিটি থাকবে না, রাইট? যে আমি তো আসলে এগ্রিমেন্ট করেছিলাম, বাট ইটস অ্যান ইলিগাল থিং। সো এই কারণে আমি বলবো, ইভেন আপনার একটা তো হচ্ছে কি যে লয়ার না, আরেকটা হচ্ছে কি যে নিজের এডুকেশন। যেমন আমি অ্যাজ আ স্টার্ট আপ ফাউন্ডার, লাইফস্প্রিং যেহেতু আমার স্টার্ট আপ, বা আমি আরও কিছু স্টার্ট আপে ইনভেস্ট করি বা করার চিন্তা করি, সেই জায়গাটা থেকে আমি এটা সবাইকে বলি, সেটা হচ্ছে যে কখনোই আপনি স্টার্ট আপে ইনভেস্ট করবেন না যদি না আপনি স্টার্ট আপটা খুব ভালোভাবে বোঝেন, রাইট? এইটা আমাদের সময় স্টার্ট আপ ইনভেস্টমেন্টের একটা হিরিক চলতেছে যে সবাই এখন স্টার্ট আপে ইনভেস্ট করবে। হ্যাঁ, অনেক ফাউন্ডারদের খুব চেতনা আছে, একেবারে মানে খুব তাড়াতাড়ি একটা অ্যাপ বানাবে, যে অ্যাপ দিয়ে বাংলাদেশ বদলায় যাবে, এই গল্পগুলো খুব বেশি পরিমাণে বাজারে আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যদি স্টার্ট আপটা ভালো মতো না বোঝেন এবং আপনি যদি ফাউন্ডারের ব্যাপারে ভালো মতো খোঁজখবর না নেন, কখনোই স্টার্ট আপে ইনভেস্ট করবেন না। কারণ গ্লোবালি স্টার্ট আপে ইনভেস্টমেন্ট হচ্ছে সবচেয়ে রিস্কি ইনভেস্টমেন্ট। অফকোর্স আপনি ইন্ডিয়ান স্টার্ট আপগুলোর কী পরিমাণে কলাপস করছে আমি জানি না, আপনি দেখছেন কিনা বস, বা গত 6 মাসে, মানে গত 5 বছরে যে স্টার্ট আপগুলো ইউনিকর্ন হয়েছে ইন্ডিয়াতে, ইউনিকর্ন মানে $1 বিলিয়ন বেশি, সবার জন্য বলতেছি আর কি, ভ্যালুয়েশন হয়েছে। এই ভ্যালুয়েশনের গল্পের মধ্যে তো একটা বিরাট শুভঙ্করের ফাঁকি আছে। বাট যেটাই হোক, সেটা হচ্ছে গিয়ে যে গত 6 মাসে তারা 11,000 এমপ্লয়িকে
লে অফ করছে, চাকরি থেকে বাদ দিতে হয়েছে। 11,000 কিন্তু মুখের কথা না, 6 মাসে। আর স্টার্ট আপের এমপ্লয়ি এমনি অনেক কম হয়। হ্যাঁ, সো 6 মাসে তারা আপনার মানে গ্লোবালি স্ট্যাটিস্টিক্স হচ্ছে 95 to 99% স্টার্টআপস ফেল, রাইট, কান্ট্রি কনটেক্সটে। জি। ইউনিকর্ন তো মনে করেন পুরো ইন্ডিয়াতে মনে হয়, আমি জানি না, বাট আমি লাস্ট টাইম আই স ইট ওয়াজ লাইক 5 probably 6 companies has become unicorn. না, এখন সেটা প্রায় 50-এর বেশি ছিল, এখন তো বেড়েছে, কিন্তু এগুলোর ভ্যালুয়েশনও কোয়েশ্চেনেবল, বুঝছেন, ভীষণভাবে কোয়েশ্চেনেবল। কারণ কি স্টার্টআপে এখন যেটা প্রবলেম হয়ে গেছে বস, সেটা হচ্ছে গিয়ে যে মনে করেন আমি এই মগ বিক্রি করি, হ্যাঁ, এখন আমি 10টা মগ বিক্রি করে আমি বললাম যে আমার কোম্পানি এই মার্কেট সাইজ এত বড়, আমি এই 1000, 1 লাখ, 20 লাখ মগ আমি বিক্রি করব। সো তখন এ ইনভেস্টর বি ইনভেস্টরের কাছে বিক্রি করতেছে, বি ইনভেস্টর সি ইনভেস্টরের কাছে বিক্রি করতেছে। সো কাগজ বিক্রি হচ্ছে, কিন্তু আসলে দিনের শেষে কি হচ্ছে, ভ্যালুয়েশন, পোটেনশিয়াল সেল, কাগজ বিক্রি হচ্ছে। এবং আপনার এই আই ডোন্ট বাই ইন, অনেস্টলি স্পিকিং, এই ধরনের আপনার এই যে 50টা ইউনিকর্ন। বাট আমি আপনাকে একটা কথা বলি, দেখেন, অনেক সময়ে অনেক বড় বড় অর্গানাইজেশনও না বুঝে ইনভেস্ট করে। ও অ্যাবসলিউটলি। আপনার 2008-এর যে ফাইন্যান্সিয়াল কোলাপস হলো, ওয়াল স্ট্রিট তারা যে ডিরাইভেটিভ পারচেস করছিল, যে হাউজিং মার্কেটের উপরে, আমেরিকান হাউজিং মার্কেটের উপরে তারা যেগুলো পারচেস করছিল, না বুঝে করেছে, এবং কতগুলো ব্যাংক ফেল করেছে। হ্যাঁ, আমরা তো আজকে ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদেরকে নিয়ে কথা বলছি। ইন্ডিয়াতে আপনার রিসেন্টলি কুনাল শাহ একজন আছেন, আই রিয়েলি রেসপেক্ট হিজ ওয়ার্ডস। সে হচ্ছে ক্রেডের ফাউন্ডার, মানে মানে বেশ ইনসাইটফুল একটা লোক, আমার খুব পছন্দের লোক। এবং ও বলতেছিল যে ইউরোপিয়ান ইনভেস্টার্স আর ডাম, ভেরি ডাম, স্পেশালি অ্যাবাউট ইন্ডিয়ান মার্কেট। এবং সে মানে ধুমায় বলতেছিল যে কত বিলিয়ন ডলার তারা আসলে নষ্ট করছে এখন, মানে বিভিন্ন ভুল ইনভেস্টমেন্টের কারণে। এবং ও বলতেছিল যে এই যে আমরা মনে করি যে ইউরোপ আমেরিকান ইনভেস্টার মানেই হচ্ছে বিরাট স্মার্ট ইনভেস্টার, হ্যাঁ, তাদের মার্কেটে তারা হয়তো অনেক স্মার্ট, বাট আমাদের মার্কেটে তাদের আইডিয়া অনেক কম, এবং সেখানে তারা অনেক কি বলবো অনেক এলোমেলো তারা রিস্ক নেয়। যে ও যেমন বলতেছিল যে চায়নার মার্কেটের সাথে ইন্ডিয়ার মার্কেটের কম্পেয়ার করে, ও বলতেছিল চায়নার মার্কেট আর ইন্ডিয়ার মার্কেট কমপ্লিটলি ডিফারেন্ট। সো তারা মনে করে যে ইন্ডিয়া উইল বিকাম নেক্সট চায়না উইদিন 10-15 ইয়ার্স। এটা হবে না, ইন্ডিয়ান মার্কেটের ডাইনামিক্সটা ডিফারেন্ট, এবং এটা না বুঝে অনেক ইনভেস্ট করছে। মানে ওকে প্রশ্ন করেছিল যে ইউনিকর্নগুলো যেভাবে কলাপস করলো, আরে আপনি চিন্তা করেন বস, একটা কোম্পানি উইদিন 4 বছর $1.2 বিলিয়ন ভ্যালুয়েশন ক্লেম করলো, ওই ভ্যালুয়েশনে সে ইনভেস্টার পাইলো, তারপরে 6 মাসের মধ্যে তার ভ্যালুয়েশন কমে 200 মিলিয়নে চলে আসলো। এখন বুঝেন, আপনি চিন্তা করেন, মানে ব্যাপারটা এরকম যে আপনি 800 কোটি টাকা ইনভেস্ট করছেন, সেটা 1 বছরের মধ্যে সেটা মানে জিনিসটা ইনসেইন যে আপনি 200 কোটি টাকা ইনভেস্ট করছেন, কাগজে 3 বছরের মধ্যে সেটা হয়ে গেছে 800 কোটি টাকা, তারপরে 6 মাসে কাগজে অ্যাকচুয়ালি এটা হয়ে গেছে 50 কোটি টাকা। সো আপনি হয়তো ভাবতে লং স্টোরি শর্ট, সেটা হচ্ছে যে আমি যেটা বলতেছিলাম, যেটা ভাইয়াও বলতেছি, সেটা হচ্ছে যে আপনি যদি একটা স্টার্ট আপকে খুব ভিতর থেকে ভালো মতো না বোঝেন, যে কোনো ব্যবসা, শুধু স্টার্ট আপ না, মানে আপনার শেয়ার মার্কেট হতে পারে, বাট বস স্টার্ট আপরা গল্প বলে বেশি, এই জন্য আমি বলতেছি। আমি জানি, কিন্তু মার্কেটে যখন মানুষ শেয়ার মার্কেটে যায় না, শেয়ার মার্কেটে গেলেন, আপনি কারো কাছ থেকে শুনলেন যে আপনার কোন একটা পার্টিকুলার কোম্পানি, আমাদের এখানে মনে করেন একটা ফার্মা, এটার শেয়ার বেড়ে যাবে। আপনাকে কিন্তু বুঝতে হবে যে কেন পার্টিকুলারলি ওই ফার্মার দামটা বেড়ে যাবে, এবং আপনার কাছে যদি এটাকে লজিক্যাল না মনে হয়, ইটস ভেরি রিস্কি। দুটো অ্যানালাইসিস আছে শেয়ার মার্কেটে, একটা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, একটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ওই ব্যবসাটার আপনার ইন্ট্রিনসিক ভ্যালুটাকে দেখে, ব্যবসার মডেলটাকে দেখে, ব্যবসার গ্রোথটাকে দেখে। টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে হলো ট্রানজ্যাকশন এবং ইনভেস্টরদের বিহেভিয়ারাল প্রোফাইল, এবং সেটার উপর বেসিস করে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ট্রেনিং দেওয়া হয় বাংলাদেশেও, ঢাকা স্টক এক্সচেঞ্জ অ্যারেঞ্জ করে, এবং অন্যান্য অনেক জায়গাতে ট্রেনিং আছে, আপনি ট্রেনিং নিতে পারেন এবং সেটার উপর ইনভেস্ট করতে পারেন। আমি স্ট্রংলি রেকমেন্ড করব যে আপনি যদি ইনভেস্ট করতে চান, এবং ইফ ইউ আর এ ডে টু ডে ইনভেস্টর, ডে ট্রেডার, অথবা আপনি টেকনিক্যালি যদি অ্যানালাইসিস করতে চান,
you should go ahead এবং earn that knowledge. আদারওয়াইজ আপনি কিন্তু এই যে ডিউ ডিলিজেন্স করে সমস্ত কিছু দেখে শুনে বুঝে আপনি যে আগাবেন, এই ট্রেনিংটা কিন্তু মার্কেটেই অ্যাভেলেবল আছে, অনেক জায়গা থেকে ট্রেনিং নেওয়া যায়। অথবা ইউ ক্যান গো ফর এ স্পেশালিস্ট, ইউ ক্যান পে পিপল দ্য মানি। শেয়ার মার্কেটে যদি আপনি স্পেশালিস্টকে পেমেন্ট করতে চান, ইউ ক্যান গো ফর এ পোর্টফোলিও। আইডিএলসির চমৎকার কিছু আছে, পোর্টফোলিও আছে। আপনি সেখানে টাকা জমা দিলেন, ওরা ট্রেড করবে, দিন শেষে একটা রিটার্ন ওরা দিবে, এবং ডিসেন্ট রিটার্ন ওরা দেয়। হ্যাঁ, দে আর প্রফেশনাল, ওরা বোঝে মার্কেট। আইডিএলসির আছে, আইপিডিসির আছে, অনেক বড় বড় আইসিপির আছে, অনেক বড় বড় কোম্পানি আপনার মার্কেটে ইনভেস্ট করছে। ওয়াই ডোন্ট ইউ ট্রাস্ট দ্যাম? এবং ওখানে আপনি টাকা রাখতে পারেন এবং একটা রিজনেবল রিটার্ন আপনি পেতে পারেন। ইভেন বুঝে শুনে কেউ যদি ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে যদি জমি কেনে, বুঝে শুনে সে যদি আপনার কোনো এফডিআর করে, বুঝে শুনে সে যদি ফ্ল্যাটও বা অ্যাপার্টমেন্টও কিছু যদি সে ঠিকমতো বুঝে শুনে করে, খারাপ কি? যদি কেউ মনে করে যে তার জন্য স্টক মার্কেটটা খুব কঠিন, রাইট? অবশ্যই, মানে ডেফিনেটলি খারাপ কিছু না। তবে ওই যে ডিউ ডিলিজেন্সের একটা পার্ট হচ্ছে আপনার রিস্ক এবং রিটার্ন অ্যাসেস এবং লিকুইডিটি অ্যাসেসমেন্ট করা। আপনি যদি জমি কেনেন, এটা যদি আপনার রাজুকের জমি হয়, পূর্বাচলের জমি হয়, অথবা আপনার মনে করেন আপনার শহরতলিতে, মনে করেন বগুড়া, কুষ্টিয়া, এসব জায়গায় আপনার সিটি সেন্টারের জমি হয়, এটা লিকুইডিটি হাই, আপনি চাইলেই চট করে একটা ভালো দামে বিক্রি করতে পারেন। কিন্তু যদি আপনার এটা একটা নর্মাল জমি হয়, ঠিক আছে, আপনাকে বিক্রি করার সময় বলল যে সাভারের হেমায়েতপুরে আপনাকে বললো এই জমিটার উপর দিয়ে রাস্তা যাবে, হ্যাঁ, আপনি কিনে ফেললেন মাঠের মাঝখানে একটা জমি। হ্যাঁ, আমি দেখেছি এরকম হতে, বুঝছেন? সিরিয়াসলি, আই নো পিপল যারা এই ধরনের আপনার ইনভেস্টমেন্ট করেছে। হ্যাঁ, 30 বছর হয়ে গেছে, সেখানে কিন্তু রাস্তা হয়নি। হ্যাঁ, হয়তো অরিজিনাল ড্যাপের প্ল্যানেও আছে যে রাস্তা হবে, বাট ওই রাস্তা আর হয় না। হ্যাঁ, এলজিডি আর ওখানে আপনার রাস্তা করে না এখনো। তো আপনি ওটা বিক্রি করতে গেলেন, ইটস ভেরি আনলাইকলি যে আপনি আসলে একটা ভালো প্রাইসে চট করে ওটা বিক্রি করে ফেলতে। ডিউ ডিলিজেন্সের পার্ট, হ্যাঁ, এটাও কিন্তু আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং এর পার্ট। ডিউ ডিলিজেন্স করার সময় আপনাকে কিন্তু এই রিস্কগুলা, যে লিকুইডিটি, আপনার যদি আজকে একটা হার্ট অ্যাটাক হয়, একটা স্ট্রোক হয়, ক্যান্সার হয়, আপনাকে যদি চট করে টাকার দরকার হয়, আপনি মিউচুয়াল ফান্ড থেকে বা ইয়ের থেকে আপনি টাকাটা আনতে পারবেন। কিন্তু আপনার ওই পাবনার গ্রামের একটা জমি সেল করে বা আপনার সাভারের হেমায়েতপুরের একটা জমি সেল করে টাকাটা আনতে এটা একটু সময় লাগে। ইনভেস্টমেন্টের এখানে আমার কাছে মনে হয় যে আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট কম, সেটা হচ্ছে যে মানুষ এক্সিট প্ল্যান সবসময় চিন্তা করে না, কখনোই চিন্তা করে না। সেটাই মানুষ চিন্তা করে কল্পনায় কত দাম বাড়লো, বাট কল্পনায় বাড়া আর আপনার ব্যাংকের অ্যাকাউন্টে বা আপনার কাছে টাকাটা আসা ইজ আ ভেরি ডিফারেন্ট থিং। কেনার সময় সবাই শুধু এন্ট্রি স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করে, সেটাই সবার চিন্তা করে, স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করে। সবগুলাই আপনার যে কোনো ইনভেস্টমেন্ট আপনাকে চিন্তা করতে হবে যে আপনি এক্সিট করবেন কেমনে, রাইট? সো এবং এটা চিন্তা করা খুবই জরুরি, রাইট? মার্কেটে সঠিক সময়ে এক্সিট নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, আদারওয়াইজ সব শেষ। আলটিমেটলি আপনার এন্ট্রি যতই মধুর হোক, আপনি যদি এক্সিট করতে না পারেন পিওরলি অ্যাজ এ ইনভেস্টমেন্ট ডিসিশন, দ্যাটস আ কমপ্লিট। অনেক সময় ইমোশনাল একটা ফ্যাক্টর জড়িত হয়ে যায়, ইমোশনালি, যে না এই জমিটা, এই বাড়িটা, এটা আমি সেল করব না, মানে এটা বাট ইউ ক্যান সে ইটস আ ইমোশনাল ডিসিশন, রাইট? সবসময় এটা আপনার হয় না, মানে আপনার মেকানিক্যালি ক্যালকুলেটেড ডিসিশনও হয় না অনেক সময়। একটা সময় ওই স্বপ্নের এক্সপেন্সটা আমরা চিন্তা করি না, মানে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে আমার স্বপ্নটা যে ওভারলি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, সেটা আমি চিন্তা করতেছি না। সো 4 নাম্বার যেটা মানে বড় প্রবলেম, সেটা হচ্ছে কি আপনার লোন। আপনার এই যে লোন নেওয়া, হ্যাঁ, বউয়ের গয়না বিক্রি করে আমি একটা অনলাইন কোম্পানিতে মোটর সাইকেল কিনে ফেলছি, ও বাবা। তারপরে হচ্ছে যে আপনার অনেক মানুষ তো এখন ঢাকাতে আমি দেখছি লোনেই চলে, মানে একবার লোন নিতে খারাপ লাগে, 2বার লোন নিতে খারাপ লাগে, তারপরে লোন নেওয়াটা হয়ে যায় অভ্যাস। হ্যাঁ, আমি লোনের উপরই আমার জীবন চলতেছে। টেলিভিশনে আপনার নিউজে আমি দেখলাম কাঁদছেন, মোটরসাইকেল কিনেছেন, বাবা মার জমানো টাকা, ওয়াইফের গোল্ড বিক্রি করার টাকা, সব টাকা দিয়ে 90 লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল কিনেছেন, 90 লক্ষ টাকার মোটরসাইকেল কিনেছেন। আশা হচ্ছে এই মোটরসাইকেলগুলো উনি পাবেন,
ওই অনলাইন কোম্পানি থেকে পেয়ে উনি এটাকে সেল করে সবার টাকা ফেরত দিয়ে দেবেন। ওয়ার্স্ট পসিবল মানি ম্যানেজমেন্ট ওয়ান ক্যান থিঙ্ক অফ। এবং শেয়ার মার্কেটে দিনের পর দিন মানুষ নিজের টাকা, বাবার টাকা, মায়ের টাকা, পেনশনের টাকা সর্বস্ব ইনভেস্ট করে, রাইট? ইনভেস্টমেন্ট ডিসিশনে আমরা সবসময় আপনার গ্লোবালি যে কোনো লোক আপনাকে বলবে যে আপনি 3টা থিং, ডোন্ট পুট অল ইউর এগস ইন সেম বাস্কেট, 1 নম্বর কথা। বাট সেটা তো নিজের এগের কথা বলা হচ্ছে, আর আপনি তো মানুষের এগ নিয়ে ওই বাস্কেটে রেখে দিচ্ছেন, রাইট? মানে আনবিলিভেবল। নিজের তো কোনো এগই নাই, এখন অন্য কাছ থেকে ধার করে। এটাও কিন্তু ইয়াহির ভাই আবারও গ্রিড, অ্যাবসলিউটলি লোভ। এই জন্য আমি সবসময় ফাইন্যান্সিয়াল সাইকোলজি এত কথা বলি যে আমরা বুঝি না যে ফাইন্যান্সিয়াল ডিসিশনের একটা বড় অংশ হচ্ছে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, নিজের সাইকোলজিকে নিয়ন্ত্রণ, মানে বোঝা। এটা আমরা সবসময় মনে করি যে আমাকে অনেকেই বলে ভাই আপনি ফাইন্যান্স নিয়ে কথা বলেন কেন? আমি সবাই বলি ভাই আমি ফাইন্যান্স নিয়ে কথা বলি ফাইন্যান্সিয়াল সাইকোলজির কারণে। কারণ ফাইন্যান্সিয়াল সাইকোলজি যদি আপনি না বোঝেন আপনি সবসময় রং ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন। একটা রং মানে অনেক মানুষ যে জুয়া খেলে, সে কেন জুয়া খেলে? সে কি ফাইন্যান্সিয়াল ডিসিশন থেকে জুয়া খেলে? সে সব অনেক ক্ষেত্রে সে জুয়া খেলে সে ফাইন্যান্সিয়াল সাইকোলজির হবে, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। অনেক মানুষ একটা মানে তার বেতন 50,000 টাকা, সে কিনতেছে 5 লাখ টাকার ঘড়ি। কেন কিনতেছে? কারণ সে তার ফাইন্যান্সিয়াল সাইকোলজি সে বোঝে না। সে জানে এটা রং ফাইন্যান্সিয়াল ডিসিশন, বাট সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। মানে ইয়াহির ভাই, জুয়া খেলতে কি আপনাকে শুধু ক্যাসিনোতে যেতে হয়? না, মানে আমি কিন্তু আমি নিজে অনেককে দেখেছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ইনভেস্ট করতে যে 2টা আপনার হাইপ গেল, সেই 2টা হাইপের সময় আমার খুব পরিচিত, খুব কাছের লোক, আমার খুব প্রিয় বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা আপনার ইনভেস্ট করলো। একটা ক্যাসিনোতে একজন যে খেলে জুয়া, তার ভিতরে যে অ্যাড্রেনালিন রাশ, সেটা আমি ওই শেয়ার মার্কেটে দেখেছি মানুষের ভিতরে ছিল। আজকে বিক্রি করো, কালকে কেনো, আজকে এটার দাম বেড়ে যাচ্ছে, আজকে এটা একটা অসাধারণ একটা পয়েন্ট বলছেন বস। সেটা হচ্ছে যে আমরা অনেক মানুষই জুয়া খেলি কিন্তু আমরা বুঝি না যে আমরা জুয়া খেলতেছি। হ্যাঁ, এটা তো একটা হচ্ছে হারাম আর একটা হচ্ছে ক্ষতিকর। যেমন খুব সিম্পলি এই যে অনলাইনে বাইক, হ্যাঁ আমি অনলাইনের একটা ওয়েবসাইট ধুমসে 2 টাকা নিয়ে 4 টাকা রিটার্ন দিচ্ছে, আমি সমান এটা কিনে ফেললাম। আমি চিন্তাই করলাম যে আমি তো আসলে জুয়া খেলতেছি, এবং আমি ততক্ষণ পর্যন্ত জুয়া খেলছি যতক্ষণ লাভ পাচ্ছি। দ্য মোমেন্ট আমি লাভ পাচ্ছি না বলছি ও চোর। তো আমি কি? আমি লোভী। এবং এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমি অনেক দেখেছি আপনার। খুব রিসেন্টলি কানাডাতে একজন ভদ্রলোক একটা ফেসবুকে একটা পোস্ট দিলেন যে উনি একটা বাড়ি কিনেছেন। তো বাড়ি কেনার সময় ওনার যে রিয়েলটার, সে কিছু ভুয়া কাগজপত্র তৈরি করে ব্যাংকে সাবমিট করেছে যাতে এই ভদ্রলোক কোয়ালিফাই করে, বিকজ তার আসলে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি ছিল না ওই বাড়িটা কেনার। এবং যখন আপনার ওই রিয়েলটার এই ফলস কাগজগুলো তৈরি করে সাবমিট করেন এবং পরবর্তীতে এবং তাকে ব্যাংক লোন দিয়েছে, বাড়ি কিনেছে। পরবর্তীতে 3 বছর পর ব্যাংক কর্তৃপক্ষ ভ্যালিডেশনে গিয়ে দেখেছে তার কাগজপত্র ভুয়া, এবং তখন তার নামে আদালতে মামলা করে। তো এই ভদ্রলোক বলছে যে দেখো, হিজ এ জেনারেল ইনোসেন্ট গাই। হ্যাঁ, সে বলে দেখেন আমি তো একটা বাড়ি কিনেছি, আমার সমস্ত জমানো টাকা পয়সা আমি এখানে দিয়েছি, 4 বছর ধরে আমি রেগুলার পে করছি, তারপরেও আমি আজকে এই বিপদে পড়েছি বিকজ আমাকে রিয়েলটার যে ছিল, দ্য ব্রোকার আমাকে মিসগাইড করেছে, এবং এর ফলে আমি আজকে সব কিছু হারালাম। অনেস্টলি স্পিকিং, আপনি কি সত্যি মনে করেন যে মানে এটার জন্য সত্যি শুধু ওই ব্রোকারটা দায়ী? না, কারণ উনি তো এই কাগজগুলো সাইন করেছে, ফলস ডকুমেন্টগুলো সাইন করে উনি ব্যাংকে জমা দিয়েছে। এটার কনসিকুয়েন্স কি উনি বোঝে না? যে আমি লোন নিচ্ছি, ফলস কাগজপত্র সাইন করে, ফলস ইনকাম দেখিয়ে আমি একটা লোন নিচ্ছি, রাইট? ব্যাংকে অনেক সময় কাগজপত্র দেওয়ার সময়, এটা বাংলাদেশে আমি শুনেছি আমার কলিগদের কাছ থেকে, ব্যাংকে যে পার্সোনাল লোন নিব, ওই যেই ছেলেগুলো ব্যাংক থেকে আসে ওরাই বলে দেয় আপনি টিন সার্টিফিকেটটা একটু বানিয়ে একটা দিয়ে দেন। হ্যাঁ, আপনি একটা টিন সার্টিফিকেট বানিয়ে দিয়ে দিলেন, বা ওয়াইফের একটা কাগজ দিয়ে দিলেন, একটা ইনকাম স্টেটমেন্ট সাইন করে দিয়ে দিলেন। মানে এন্ড অলওয়েজ ডাজ নট জাস্টিফাই দ্য মিন। এই যে তারপরেও আপনি এত ডেসপারেট হয়ে আপনি একটা লোন নিচ্ছেন, লোন নিয়ে টাকাটা আপনি কি করছেন? আপনি কিন্তু একটা এমন কোথাও ইনভেস্ট করলেন
যেটা ইজ নট এ প্রুডেন্ট মানি ম্যানেজমেন্ট, এটা তো একটা অপশন। সেকেন্ড হলো আপনি চলে গেলেন বিদেশে বেড়াতে, ওয়াইফ বাচ্চা কাচ্চা নিয়ে, উইচ ইজ অ্যানাদার সাঙ্ক কস্ট। জি, আপনি কিন্তু এফোর্ড করতে পারেন না ওটা। দিস ইজ সাচ এ পুয়ার মানি ম্যানেজমেন্ট। আপনার সমস্ত স্ত্রীদের জন্য আমার একটা বক্তব্য আছে, সমস্ত স্ত্রীদের জন্য, সেটা হচ্ছে যে আপনারা কখনোই আপনার স্বামীর ব্যবসার জন্য টাকা দিবেন না। দ্যাট ইজ দ্য জেনারেল রুল। কখনো হাজব্যান্ডকে বিজনেসের জন্য ক্যাপিটাল দিবেন না। কেন? এক নম্বর, এটা আপনার কাজ না। আপনি যতই টাকা আয় করেন, এটা আপনার কাজ না। দ্বিতীয়ত হইল, আপনার স্বামী যদি আসলেই ব্যবসা করতে পারে, তার যদি আসলেই ব্যবসা করার কেপেবিলিটি থাকে, সে টাকা জোগাড় করবে, সে টাকা নিজে ব্যবস্থা করবে। এটা তার কাজ, এটা তার রিস্ক। আপনি কখনোই আপনার বা আপনার বাবা মার কাছ থেকে টাকা নিয়ে আপনার স্বামীর ব্যবসায় দিবেন না। কেন? ইট ইজ এক্সট্রিমলি রিস্কি। আমি রিলেশনশিপ কাউন্সিলিং করতে গিয়ে এত বেশি পরিমাণে আমি দেখছি যে স্বামী বলেই দিছে যে তুমি যদি আমাকে টাকা দাও ব্যবসার, তখনই সংসার থাকবে, তা নাহলে সংসার থাকবে না। অথচ মনে করেন যে এই সংসারটা আসলে বেসিক্যালি আপনি টাকা দিয়েই আসেন, এটা কোনো সংসার না আসলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে অনেকে দেখা যায় আরও ভয়ঙ্কর, সে প্রেম করতেছে, তখনই তাকে বলছে, তারপরে আবার এটার মধ্যে বিয়ে করতেছে। অনেক মেয়ে এটা বোঝেই না যে দিস ইজ আ রেড ফ্ল্যাগ। যেই প্রেম করতে আমার টাকা দেওয়া লাগে, এটা আসলে প্রেম না, এটা আসলে একটা মানে ভাড়া করা বয়ফ্রেন্ড, যার ভাড়া দিনে দিনে বাড়বে এবং এটা সে ভাড়া না দিলে সংসার করবে না। তারপরে হচ্ছে গিয়ে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাজব্যান্ড কি ব্যবসা করে, ওয়াইফ জানিই না, কিন্তু ওয়াইফ টাকা দিয়ে যাচ্ছে। রিলেশনশিপ কাউন্সিলিং করতে গেলে অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা হয়। ওয়াইফ জানে না যে হাজব্যান্ড কি ব্যবসা করতেছে, কিন্তু দেখা গেল হাজব্যান্ডের আসলে ব্যবসাটা হলো এরকম যে ওয়াইফের কাছ থেকে সে 2 লাখ টাকা নেয়, আবার ওয়াইফের ওইখান থেকে 50,000 টাকা হাত খরচ দেয়, 1.5 লাখ টাকা গায়েব। 1.5 লাখ টাকা বেসিক্যালি স্বামীর বেতন। এগুলো কিন্তু অনেক কমন। আপনি বিষয় করতে পারেন যে দেখা যাচ্ছে যে ওয়াইফ অনেক টাকা দিয়েছে হাজব্যান্ডকে অনেক কষ্ট করে ব্যবসা করার জন্য, হাজব্যান্ড দেউলিয়া। এখন অনেক ক্ষেত্রে হাজব্যান্ড অসৎ বলে দেউলিয়া, অনেক ক্ষেত্রে হাজব্যান্ড বোকা বলে দেউলিয়া। কিন্তু আপনি অ্যাজ আ স্ত্রী কখনোই আপনার স্বামীর ব্যবসার দায়িত্ব নেবেন না, এটা আপনার কাজ না। আপনি লাগলে আপনি ওয়াইফ, আপনি নিজে ব্যবসা করেন, আপনার নিজের ব্যবসায় ইনভেস্ট করেন, অথবা আপনি নিজে এফডিআর করেন, নিজে জমি কেনেন। আপনার যদি না আপনার স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত হয়, যদি না আপনার স্বামী কোনো কি বলবো নৈতিকভাবে হয়তো ব্যবসা করতেছিল, সে কোনো একটা বিপদে পড়ছে, মেজর বিপদে পড়ে গেছে, যে বিপদটা তার হাত নাই, সেইখানে অ্যাজ আ ওয়াইফ আপনি হেল্প করতে পারেন। বাট ওনার স্বাভাবিক স্ট্যান্ডার্ড সিচুয়েশন, স্বামী যদি স্ত্রীর টাকায় ব্যবসা করে, দ্যাট ইজ নট সামথিং যেটা স্ত্রীর ফ্যাসিলিটেট করা উচিত। দ্যাট ইজ এক্সট্রিমলি রিস্কি। মানে লোন এই শব্দটা আসলে এটা মাল্টি ডাইমেনশনাল। আমাদের এই এখনকার ডিসকাশনে আমরা কিন্তু অনেকগুলো অ্যাঙ্গেল কভার করলাম। অনেকে আমাদের এই ডিসকাশন থেকে লস্ট হয়ে যেতে পারে, বাট বেসিক্যালি আপনি যদি সামারাইজ করেন তাহলে ফার্স্ট জিনিস হচ্ছে আপনাকে আপনার নিজের টাকা ইনভেস্ট করতে হবে। রাইট। আপনার ওয়াইফের টাকা না, ইনলজের টাকা না, বাবা মার পেনশনের টাকা না, ভাইয়ের সেভিংসের টাকা না, রাইট? সো এটা হলো প্রাইমা ফেসি যে আপনার রিং ফেন্স করা, যে আমি শুধু আমার টাকাটাকেই আমি ইনভেস্ট করবো। এটা হলো একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। এবং ব্যাংক থেকে লোন নিতে হলেও আমাকে সেটা একটা প্রুডেন্ট একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান রেখে প্রপার ডকুমেন্টেশন দিয়ে আমাকে ইনভেস্ট করতে হবে। এটা ইটসেলফ অনেক বড় একটা রিস্ককে মিটিগেট করে ফেলে। অ্যাবসলিউটলি। ওই জিনিসগুলো তো আমরা অলরেডি আলোচনা করেছি যে আপনি ইনভেস্ট করতে গেলে ডিউ ডিলিজেন্স করবেন বা সব কিছু করবেন। আমরা এখন এখানে সোর্স অফ ফান্ড নিয়ে কথা বললাম। জি। এবং আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে দ্য স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে যে ভাই আমি লোন নিব না, এটা আমার মাথায় থাকতে হবে, ভাই আমি লোন নিব না রে ভাই। অনেক সময় আপনি অনেক বড় প্রজেক্ট করতে পারেন, মনে করেন আপনি একটা কোল্ড স্টোরেজ করবেন, আপনাকে একটা লোন নিতে হবে। আপনি একটা গার্মেন্টস করবেন, আপনাকে একটা টেক্সটাইল করবেন, আপনাকে লোন নিতে হবে। বাট ওই যে প্রজেক্ট প্রোফাইল, আপনার এক্সপার্টদেরকে নিয়ে সেভাবে প্রুডেন্টলি জিনিসটাকে করে তারপরে ওই ধরনের আপনার প্রজেক্টে যাওয়া উচিত। বাট এটা হলো বড় প্রজেক্টের ক্ষেত্রে। বাট ছোট প্রজেক্ট, যেমন আপনি রসুন কিনবেন অথবা রোজার আগে আপনি খেজুর কিনবেন, রাইট? বা আপনি সিম্পলি ঘুরতে যাবেন, রাইট? তখন আপনি লোন করলেন বিরাট একটা, এটা লোন করে ফেললেন, রাইট? এটা না করাই উত্তম। রাইট। আমাদের স্ট্যান্ডার্ড এটা হওয়া উচিত জেনারেল লাইফে যে আমি লোন করবো না, আমি লোন করে যেই এন্টারটেইনমেন্ট লাগে সেই এন্টারটেইনমেন্ট ওয়ার্থ ইট না, ইটস টু এক্সপেন্সিভ। এই এক্ষেত্রে
একটা দিক নিয়ে কথা না বললেই না, সেটা হলো ক্রেডিট কার্ড। রাইট, অনেক এই 4টা মানুষ 4 ক্রেডিট কার্ডওয়ালা। আমি বলি যে একটা বড় অংশ হচ্ছে 4 ক্রেডিট। আমি এক ব্যাংকের কাছ থেকে ক্রেডিট কার্ড নিছি, মানে লোন নিছি, সেই টাকা দেওয়ার জন্য আমি আরেক ব্যাংকের থেকে ক্রেডিট কার্ড নিছি, আবার ওইটার জন্য আরেকটা নিছি। সো এ ব্যাংকের লোন ফেরত দেওয়ার জন্য আমি বি ব্যাংকের থেকে কার্ড নিছি, বি ব্যাংকের কার্ড জন্য আমি সি ব্যাংকের কার্ড নিছি, সি ব্যাংকের জন্য আমি ডি ব্যাংকের কার্ড নিছি। এখন আমাদের 4টা কার্ড আছে। আমি বন্ধুদেরকে দেখা হচ্ছে, দোস্ত দেখ আমার 4টা ক্রেডিট কার্ড, কিন্তু আমি আসলে দেউলিয়া। আপনার 4টা ক্রেডিট কার্ড আপনি কম বলছেন। আমি 7, 8, 9, 10টা ক্রেডিট কার্ড লোক চিনি, পার্সোনালি চিনি, মাশাআল্লাহ। এবং সবগুলোতেই আপনার ওই যে শুধু যে এ ব্যাংকের টাকা দিয়ে বি ব্যাংক দেয় তা না, সবগুলোতেই আপনার টাকা উইথড্র করে বসে আছে। একটা ভালো দিক হলো বাংলাদেশ ব্যাংক এখন ক্রেডিট কার্ডের যে টাকাগুলো নন পেমেন্ট হয়, এগুলো তো সিআইবিতে রিপোর্ট হয় এবং একটা রেস্ট্রিকশন হচ্ছে। ইটস ভেরি গুড। আমার মনে হয় এটার প্রয়োজনও আছে, বিশেষ করে যাদের আপনার এই মানি ম্যানেজমেন্ট ঠিক নাই, জি, তারা যেন ক্রেডিট কার্ডকে ব্যবহার করে আপনার করতে না পারে। ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ। ক্রেডিট কার্ড হচ্ছে সহজ লোন, এবং আপনি যাদের কথা আপনি বলছেন বিদেশে যে টাকা খরচ করে, তাদের অনেকেই ক্রেডিট কার্ডের উপরে অনেক রাইট ডিপেন্ড করে। রাইট। না, আমি অনেক মানুষকে চিনি, তার বেতন হয়তো 25,000 টাকা, সামহাও কোনোভাবে পরিচিত ধরবে যেভাবে একটা ক্রেডিট কার্ড ম্যানেজ করছে, সেখানে বিদেশে গিয়ে 4 লাখ টাকা খরচ করে আসলো, এবং সে চিন্তাই করতেছে না যে এটা আমি কী করলাম। হ্যাঁ, না, হয়ে গেছে যে ক্রেডিট কার্ডে খরচ হচ্ছে। এবং ক্রেডিট কার্ডের তো আসলে বিহেভিয়ারাল সায়েন্সটাও ওরকম যে আমি যখন কার্ডে পে করতেছি, আমি জিনিসটা খুব কম কশাস, কারণ আমি জিনিসটা, আমরা কিন্তু কাগজের নোট কম খরচ করি, আমরা ক্রেডিট কার্ডে অনেক বেশি খরচ করি। এটা কিন্তু অনেকগুলো স্টাডি আছে যেটা ইকোনমিক্সের ওয়ান অফ দ্য থিওরি হচ্ছে a lot of times supply creates demand. জি, সাপ্লাই ক্রিয়েটস ডিমান্ড মানে হচ্ছে আপনার একটা ডিমান্ড নাই, ঠিক আছে, আমি 2টা ক্রেডিট কার্ড আপনার পকেটে ঢুকাই দিলাম, রাইট, এক সময় না এক সময় এই সাপ্লাই থেকে আপনার ডিমান্ড ক্রিয়েট হয়ে যাবে। হঠাৎ করে আপনার খিদা লাগা শুরু করে। এটা আছে কিন্তু, ও না, অ্যাবসলিউটলি এটা বিহেভিয়ারাল কিন্তু। হ্যাঁ, একটা মানুষ ভালো আছে, তাকে আপনি কন্টিনিউয়াসলি রিসোর্টের ছবি দেখাতে থাকেন, তার মনটা খারাপ হয়ে যাবে, যে ওই রিসোর্টে না গেলে তার মন ভালো হবে না। এটা একদমই সাইকোলজিক্যাল, এবং এটা খুবই সত্যি। এবং ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ডে এটা আরো সত্যি, কারণ ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ডে তো আমরা তো আসি বাজারে, আমরা তো সোশ্যাল মিডিয়াতে আসি, মানে আমরা বাজারে আসি, যে বাজারে কন্টিনিউয়াসলি আমাকে ডাকতেছে, ফেসবুক, তারপরে টুইটার, এগুলো কিন্তু আপনার এই জিনিসগুলো বাজার, ইউটিউব একটা বাজার, যে বাজারে কন্টিনিউয়াসলি আপনাকে পোক করতেছে যে তুমি কিন্তু ভালো নাই আনলেস তুমি আমার জুসটা খাও, হ্যাঁ তুমি কিন্তু ভালো আনলেস তুমি আমার জিনিসটা কেনো, সেটা। এবং এটা মানে ইভেন ঢাকাতে পার্টিকুলারলি আমার কাছে এই জিনিসটা খুব লাগে, সেটা হচ্ছে যে লুকিং এট দ্য ইকোনমি অ্যান্ড দ্য রিয়ালিটি, মানুষের কাছে অ্যাকচুয়ালি যতটুকু টাকা আছে ভার্সেস আপনি মানুষকে যে পরিমাণ স্পেন্ড করতে দেখেন, এটা কিন্তু মেলে না বস। না, এটা আমি এই গোমরটা কেউ ফাঁস করে না, এই হাড়িটা কেউ ভাঙে না, কিন্তু কালচারালি আপনার মনে হয় না যে আমরা একটা কনজিউমার সোসাইটি কালচারালি, এবং আরও বেশি কনজিউম করতেছি উইথ লেস অ্যাসেট। সো আমি যখন দেখি যে ভাই বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক্স অনুযায়ী মানুষের কাছে কী পরিমাণ টাকা থাকার কথা ভার্সেস রেস্টুরেন্টে এবং এন্টারটেনমেন্ট প্লেসগুলোতে কী পরিমাণ মানুষ, এই অঙ্ক কিন্তু মেলে না। এবং একটা না একটা জায়গায় এই মানুষদেরকে বাস খাইতে হবে, একটা বড় অংশকে, আদারওয়াইজ এটা মেলে না। সো মানে মনে হচ্ছে যেভাবে মানুষজন খরচ করে ভার্সেস ম্যাক্রো ইকোনমিক্স মানুষের কাছে যে পরিমাণ টাকা আছে, ইট জাস্ট ম্যাচ করে না, ইট ডাজন্ট ম্যাচ, ইট ডাজন্ট অ্যাড আপ। সো একটা না একটা জায়গায় এটা ভুস করে একটা বার্স্ট করবে, হবে। হ্যাঁ, আদারওয়াইজ তো সম্ভব না। তার মানে মানুষজন ইদার তার যত টাকা আছে সব খরচ করে ফেলতেছে, অথবা মানুষজন সামহাও বড় করে খরচ করতেছে, অথবা সামহাও মানুষ তার প্রিভিয়াস জেনারেশনের অ্যাসেট বিক্রি করে খরচ করতেছে। আদারওয়াইজ তার এই পরিমাণ এক্সপেন্স করার কোনো উপায় তার নাই। অথবা একটা বড় অংশের ব্ল্যাক মানি এখানে যাচ্ছে। ব্ল্যাক মানি তো বস আপনার, আমি যদি ম্যাস পপুলেশনে কয়জনের আর ব্ল্যাক মানি থাকতে পারে, প্র্যাকটিক্যালি লার্জ পরিমাণ মানুষ থাকতে পারে। আপনার যদি আপনি যদি বাংলাদেশের টোটাল এন্টারটেনমেন্ট স্পটগুলোকে আপনি যদি দেখেন, সব এন্টারটেনমেন্ট স্পটে যারা কনজিউম করতেছে এত বড় অংশের তো বস মানে আসলে প্র্যাকটিক্যালি ব্ল্যাক মানিতে এক্সেস থাকার হয়তো কথাও না। মেবি দে আর জাস্ট ওভার স্পেন্ডিং।
ওভার স্পেন্ডিং করলেই তো তখন আপনার ওই মানে ইললজিক্যাল আনএথিক্যাল ওয়েতে টাকা ইনকাম করার আর্জটা বাড়ে আর কি, নেসেসিটিটা তৈরি হয়, ফর শিওর ওইটা আবার আপনার প্রোপাগেট করে আর কি। রাইট, না দ্যাট ইজ ট্রু। আমাদের যে আপনার মূল্যবোধ কমে যাচ্ছে বা টাকা আয় করার ক্ষেত্রে নীতি নৈতিকতা কমে যাচ্ছে, সেটার সাথে ওইটা রিলেটেড। কারণ আমরা এখন ডেসপারেটলি টাকা আয় করতে চাই, কারণ আমাদের এক্সপেন্স ডেসপারেটলি বেড়ে গেছে। আমি যখন বোম্বেতে আমরা যখন থাকতাম, আমি স্ট্যান্ডার্ড চার্টার্ডের হেড অফিসে ইন্ডিয়া, SCB ইন্ডিয়াতে আমি কাজ করতাম। তখন আমাদের বাসায় আপনার ওই যে এসি ইনস্টল করতে আসলো মেকানিক ছেলেগুলো, অনেক কাজ করেছে। আমি ওদেরকে কিছু বকশিস দিতে চাইলাম, ওরা নেয় নেই। ওরা বলেছে না, আমরা উই ওয়ার্ক ফর স্যামসাং আমাদেরকে স্যালারি দেয়, আমাদের জব যখন তুমি কোনো একটা স্যামসাং এসি কিনবা সেটাকে ইনস্টল করা। জি। এবং শুধু ওরা না, মানে আমার ইন্ডিয়া এক্সপিরিয়েন্সে আমি কখনো এই ধরনের লেভেলের লোকদেরকে আমি কখনো বকশিস দিতে পারিনি। বাংলাদেশে আসলে আমার তখন কন্ট্রাস্ট মনে হয়, বিকজ কারণ বাংলাদেশে আমি এটিএম থেকে টাকা তোলার পরে আমি গাড়িতে উঠতে গেলে দেখি এটিএম এর সিকিউরিটি গার্ড এসে দরজা খুলে আমাদেরকে তাকায় থাকে। ওর এক্সপেকটেশন হচ্ছে আমি ওকে একটু বকশিস দেবো, রাইট? আমাদের একটু উপরি ইনকাম আর একটু টাকা, এটার জন্য আমাদের এখানে আর্জ অনেক বেশি, রাইট। ডেসপারেশনটা অনেক বেশি, সেই ডেসপারেশনটা অনেক ক্ষেত্রে আনএথিক্যাল হয়ে যায়, অনেক বেশি। 5 নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে যে কম্পাউন্ডিংকে আন্ডার এস্টিমেট করা, রাইট, টাকার ক্ষেত্রে। অ্যান্ড এইটাও আমার কাছে মনে হয় লোন নেওয়ার সাথে রিলেটেড। কম্পাউন্ডিং মানে কি, মানে ইন সিম্পল টার্ম সেটা হচ্ছে গিয়ে যে আমি যদি দীর্ঘ সময় সামান্য পরিমাণও আমি যদি একটা কিছু করি, কন্ট্রিবিউট করি পজিটিভলি বা নেগেটিভলি, সেইটা একটা সময় খুব সিগনিফিক্যান্ট একটা অ্যামাউন্ট হয়ে যায়। এটা দুই ক্ষেত্রে, এটা সাক্ষের করাতে আপনার, আপনি যদি ক্রেডিট কার্ডে, রাইট, আপনি মালয়েশিয়া গিয়ে টাকা খরচ করেন, জি, ওটার যেমন একটা কম্পাউন্ডিং একটা ইম্প্যাক্ট আছে। আপনি আজকে খরচ করলেন 70,000 টাকা, আগামী 5 বছর 7 বছরে আপনি হয়তো পে করবেন 90,000 টাকা। জি, ঠিক তেমন আবার ইনভেস্টমেন্টেও কম্পাউন্ডিং এর একটা ইয়ে আছে। ফর শিওর। আপনি যদি শেয়ার মার্কেটে মনে করেন আজকে আপনি আইপিডিসির একটা বা আইসিবির আপনি একটা পোর্টফোলিওতে ইনভেস্ট করেন, 5 বছর 7 বছর পরে কিন্তু ওইটা রিটার্নটাও কম্পাউন্ড হয়, রাইট। যারা হালাল ওয়েতে ইনকাম করতে চায় তাদের জন্য আইডিএলসিতে সম্ভবত একটা হালাল পোর্টফোলিও আছে, আমি যদি জানি। ওরা চিন্তা করছিল করবে। আমি অনেকদিন দেশে ছিলাম না, আমি টাচে নাই, বাট আই নো দ্যাট দে আর অ্যাক্টিভলি কনসিডারিং। তারপরে আপনার সেখানেও আপনার কম্পাউন্ড হওয়ার, মানে আপনি যদি ইনভেস্ট করেন ডেফিনেটলি এটা কম্পাউন্ড হয়। কম্পাউন্ডের ইম্প্যাক্ট ভয়াবহ, রাইট। আপনি এটাকে আপনার ফরে ব্যবহার করতে পারেন, আপনার অ্যাগেইনস্টে ব্যবহার করতে পারেন। ফর শিওর। যদি আপনি এটাকে কোথাও ইনভেস্ট করেন তাহলে এটা আপনার ফরে কাজ করে, যদি আপনি এটাকে লোন নেন এটা আপনার অ্যাগেইনস্টে কাজ করে। এবং এটা খুব মজার যে মানুষজন এই জিনিসটা কম্পাউন্ডিংটা অনেক ক্ষেত্রে বোঝে না। যে ধরেন দুইটা বন্ধুরই বয়স 25, দুইটা বন্ধুই ফর নেক্সট 25 ইয়ার্স, 25 থেকে 50 পর্যন্ত, ধরেন তাদের দুজনেরই ফিক্সড বেতন হচ্ছে 1 লাখ টাকা। খালি তাদের মধ্যে পার্থক্য একটাই, সেটা হচ্ছে একজন বন্ধু প্রতি বছর এই 1 লাখ টাকার মধ্যে 20,000 টাকা করে সেভ করে, এবং সেভ করে প্রতি বছরে সে 12% করে এটাকে ইনক্রিজ করতে পারে। আরেকটা ফ্রেন্ড প্রতি মাসে সে 20,000 টাকা করে তার এক্সট্রা খরচ, অর্থাৎ তার আয় 1 লাখ, তার খরচ হচ্ছে 1,20,000। জাস্ট এই 20,000 টাকার পার্থক্যের জন্য 25 বছর পরে দেখা যাবে এই দুইটা বন্ধুর মধ্যে একটা বন্ধুর একটা 5 থেকে 7 কোটি টাকার একটা অ্যাসেট আছে, আর একটা বন্ধু দেউলিয়া। হ্যাঁ হ্যাঁ, Absolutely, that is the conclusion of compounding. এখন আপনি বলতে পারেন ভাই দুজন একই স্কুল কলেজে পড়াশোনা করছে, একই মেরিটের ছিল, দুজন একই কোম্পানি চাকরি করতো, আলটিমেটলি এই জায়গায় আসলো কেমনে? দ্যাট ইজ দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। ইট ক্যান কমপ্লিটলি ডিস্ট্রয় ইউ অর ইট ক্যান সেফগার্ড ইউ। মানে আমরা একদম শুরুতে যে আলোচনাটা করছিলাম যে একজন সাকসেসফুল লয়ার বা আপনার ডাক্তার, উনি ওনার টাকাটাকে যদি উনি জাস্ট ব্যাংকে ইভেন ফিক্সড ডিপোজিট করেও রাখেন, ভিজাভি উনি যদি এই টাকাটাকে আপনার একটা ভালো
পোর্টফোলিওতে ইনভেস্ট করেন, জি এটার কম্পাউন্ডিং ইম্প্যাক্টে কিন্তু ওনার যে রিটার্ন হবে এটা মাইন্ড বগলিং, রাইট, এবং এটা এক্সেলে ক্যালকুলেশন করে উনি দেখতে পারেন। জি ইট উড বি এ হিউজ ইম্প্যাক্ট। জি প্রতি বছরে আমার অ্যাসেট 6% বাড়া ভার্সেস প্রতি বছর আমার অ্যাসেট একই থাকা, এবং ইনফ্লেশন তো আছেই, ভার্সেস প্রতি বছর আমার অ্যাসেট 15% বাড়া, এটা ফর 25 ইয়ার্স, তাই না? এটা আপনি বলছেন যে এটা আনবিলিভেবল ডিফারেন্স আছে, এটা কখনোই সেম না। অনেক ডিফারেন্স। কিন্তু মুশকিলটা কি জানেন, বাংলাদেশে একটা বড় অংশ খালি তোমার বেতন কত, তোমার বেতন কত, তোমার বেতন কত, তোমার মান্থলি ইনকাম কত, বাট মান্থলি ইনকাম আপনাকে কখনোই ঠিক পিকচারটা দেয় না। না, আপনি যখন একটা ব্যাংকে 1 লাখ টাকা ফাইন্যান্সিয়ালি মানে ফিক্সড ডিপোজিট করেন এবং 5 বছরে আপনার ওটার যে ইন্টারেস্ট আসে, ভিজাভি আপনি যদি একটা পোর্টফোলিওতে ইনভেস্ট করেন যেখানে আপনার রিটার্নটা হয়তো বা প্রতি 3 মাস 6 মাস 1 বছর পর পর অ্যাড হচ্ছে আপনার পোর্টফোলিওতে, এটার ইম্প্যাক্ট অনেক হবে, হিউজ ইম্প্যাক্ট হবে। বাংলাদেশে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি এখন দেখতেছি, আমি শিওর আপনিও দেখতেছেন, এটা নিয়ে আপনার মন্তব্য চাই। সেটা হচ্ছে আমি দেখতেছি ক্লিয়ারলি, সো 2টা লেয়ার আমি ধরলাম, নিম্ন মধ্যবিত্ত আর উচ্চ মধ্যবিত্ত, রাইট? সো নিম্ন মধ্যবিত্ত হয়তো তার আগের জেনারেশনে নিম্নবিত্ত ছিল, সেখান থেকে যারা নিম্ন মধ্যবিত্তে আসছে। আরেকটা লেয়ার হচ্ছে যে উচ্চ মধ্যবিত্তে আসে। অনেক ক্ষেত্রেই নিম্ন মধ্যবিত্তরা খুব কুইকলি রাইজ করতেছে এবং অনেক উচ্চ মধ্যবিত্ত পরিবার খুব কুইকলি ফল করতেছে। কারণ হইল, ধরেন একটা উচ্চ মধ্যবিত্ত পরিবারের আয় হইল গিয়ে 1 লাখ টাকা মাসে, আর নিম্ন মধ্যবিত্ত পরিবারের আয় হচ্ছে 50,000 টাকা। যে নিম্ন মধ্যবিত্তে আসে সে 50,000 টাকা নিয়ে সে খুবই হ্যাপি, কারণ তার স্বপ্ন ছিল 50,000 টাকা আসা। সে কমফোর্টেবলি ঢাকায় বা ঢাকার বাইরে থেকে স্পেশালি সে 20,000 টাকা সেভ করতে পারতেছে, ছেলে মেয়েকে পড়াইতেছে, হ্যাপিলি সে আগায় যাচ্ছে, তার পরের জেনারেশনকে সে আস্তে আস্তে আগায় নিয়ে যেতে পারতেছে। যে উচ্চ মধ্যবিত্তে আছে সে অনেক ক্ষেত্রে সুপার ফ্রাস্ট্রেটেড, কারণ সে তার কাজিনের মতো চাকরি পায় নাই, আবার সোশ্যাল প্রেশারের কারণে তার এক্সপেন্স অনেক বেশি, তাকে ঢাকা শহরে থাকতেই হবে, তার বাচ্চাকে অমুক স্কুলে তার পড়াইতেই হবে। তার রিয়ালিটির কারণে তার ইনকাম বাড়তেছে না মেবি, বাট সে তার এক্সপেন্স বাড়ায় যাচ্ছে। সো উচ্চ মধ্যবিত্তের অনেকের কোনো সেভিংস নাই এবং তারা আস্তে আস্তে ফল করতেছে এবং তাদের ফাইন্যান্সিয়াল ডেসপারেশন বাড়তেছে, খরচ বাড়তেছে, প্রেশার বাড়তেছে, ডায়াবেটিস বাড়তেছে, সব বাড়তেছে। আর যে নিম্ন মধ্যবিত্তের সে আস্তে আস্তে আগায় যাচ্ছে। এবং আমার ধারণা সামনের 20 বছরে বাংলাদেশে ভীষণ পরিমাণে একটা নিম্ন মধ্যবিত্তের মানুষ উচ্চ মধ্যবিত্তে যাবে এবং ভীষণ পরিমাণে উচ্চ মধ্যবিত্তের মানুষ দেউলিয়া হয়ে যাবে। আপনার কি মনে হয়, আপনার কি মনে হয় সোশ্যাল স্ট্রাকচারে চেঞ্জটা আসবে? সোশ্যাল স্ট্রাকচারে আপনার চেঞ্জ একটা সামনে আসছে। এটা বেসিক্যালি আপনি যেটা বলছেন সেটা হলো নিম্ন মধ্যবিত্তের যারা তারা লেখাপড়াকে আঁকড়ে ধরেছে, স্কিলকে আঁকড়ে ধরেছে। এদের অনেকে আপওয়ার্ক বা বিভিন্ন ধরনের আপনার ফ্রিল্যান্সিং কাজ করছে এবং এটার থেকে একটা ইনকাম তারা পাচ্ছে। সামনে কিন্তু বাংলাদেশ না, সারা পৃথিবী আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং স্কিল, বিশেষ করে হার্ড স্কিল যেগুলো আছে সেটার উপরে আপনার অনেক ফোকাস বাড়ছে। এবং হার্ড স্কিল যেখানে আপনার মনে করেন অনলাইনে কম্পিট করতে হয়, সেখানে ইটস ভেরি কম্পিটিটিভ। এখানে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেউ দেখবে না, সবাই দেখবে আপনি কতটা স্কিল পারেন এবং সেটার বেসিসে আপনার অ্যাসেসমেন্ট হবে। দ্য গ্লোবাল ওয়ার্ক ডাইমেনশন ইজ চেঞ্জিং। জি, এবং আপনার এই প্যান্ডেমিকের মধ্যে, কোভিডের মধ্যে যেমন আপনার ওয়ার্কিং ফ্রম হোম, এটা অনেক ফাস্ট ট্র্যাক হয়েছে। এই জিনিসটারও একটা ইম্প্যাক্ট থাকবে সামনে। অনেকেই দেখবেন আপনি বাংলাদেশে বসেই আমেরিকাতে, কানাডাতে কাজ করছে। ওয়াই নট? মানে যদি আপনি কানাডাতেই যদি আপনাকে বা আমেরিকাতে যদি আপনাকে অফিস যেতে না হয়, কিন্তু আপনি ওখানেই যদি আপনি কাজ করেন, কিছু কিছু কাজ তো আপনি বাংলাদেশে বসেও করতে পারবেন। এই জিনিসগুলোর সামনে এই গ্লোবালাইজেশনের এই ইম্প্যাক্টগুলো আসবে। এটার জন্য আসলে হার্ড স্কিল আপনার খুব প্রয়োজন হবে এবং যে যতটা হার্ড স্কিলে আপনার কেপেবল হবে সে ততটা সাকসেসফুল হবে। আর এখানে আপনি যে কথাগুলো বললেন, ফ্রাস্ট্রেশন বা সাইকোলজিক্যাল পার্টটা, এটা তো আসলে আমি বলতে পারবো না। বাট you are right when you say about gathering education, knowledge and skills.
ওদের তো আসলে মানে ওটাকে আঁকড়ে ধরে ওনারা আসলে অনেকেই ভালো করছেন, আমি নিজের চোখেই দেখতে পাই। সো দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ভেরি ভিজিবল। রাইট, ইভেন আপনার হার্ড স্কিল, সফট স্কিল সবগুলাই আপনার ওভারঅল স্কিলফুল হওয়াটা কোনো বিকল্প না। আর স্পেশালি আমার একটা পৃথিবী যে পৃথিবী খুব ফ্ল্যাট হয়ে গেছে। হ্যাঁ, একটা সময় ছিল যে সবার কাছে এডুকেশন অ্যাক্সেসিবল ছিল না, ইনফরমেশন অ্যাক্সেসিবল ছিল না, রাইট। এখন সবার কাছে সব কিছু অ্যাক্সেসিবল। হ্যাঁ, সো সেটার একটা ভালো সাইড আছে, বা সেটা একটা খারাপ সাইড হচ্ছে আপনি যেমন সব জানতে পারতেছেন, সবাই সব জানতে পারতেছে। যেই মানুষটাই ওই ইনফরমেশনগুলোকে নিয়ে তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারবে কোনো ইউজফুল কিছুতে, সে তাড়াতাড়ি আগায় যাবে, আর যে এটা করতে পারবে না সে অনেক তাড়াতাড়ি পিছায় যাবে। আপনার একটা খুব ভালো উদাহরণ আপনার এখানে হচ্ছে, আপনি দেখবেন ইদানিং অনেক শিক্ষিত লোকজন আপনার গরুর ফার্ম করছে বা বিভিন্ন ধরনের কৃষি প্রজেক্ট নিচ্ছে। আপনি দেখবেন কিন্তু অনেক ওয়েল অফ ফ্যামিলির প্রচুর ছেলেমেয়েরা, রাইট, অ্যান্ড দে আর গেটিং এ স্যাটিসফ্যাকশন এই কাজটা থেকে। জি, এবং আল্লাহর রহমতে তারা একটা ভালো একটা ইনকামও তারা করছে এখান থেকে। ইটস ভেরি ভেরি ইন্টারেস্টিং, এবং এটাও এক ধরনের স্কিল। শিক্ষিত মানুষের এগ্রিকালচারে যাওয়াটাকে আমি খুবই পজিটিভ হিসেবে দেখি, কারণ এটাতে ঢাকা মানে ডিসেন্ট্রালাইজেশন হবে, মানে এবং আপনার পার্টিকুলারলি যেটা সেটা হচ্ছে কি এগ্রিকালচার এখনো অনেক দূর যেতে পারে। এখানে আরো অনেক, যেমন আমরা এই যে এখন ইন্ডিয়ান গরু মোটামুটি আসেই না, আমরা দেশি গরু দিয়ে যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেলাম, দ্যাটস আ ভেরি গুড সাইন। এবং এইরকম আমরা কেন আমাদেরকে বিদেশি পাউডার দুধ কিনতে হবে, আমাদের দেশে কি গরু নাই? সো আমরা যদি ইটস জাস্ট দ্যাট আমরা এই মার্কেটটাকে প্রপারলি করতেছি না, একটা সময় আমরা হয়তো এগ্রিকালচার থেকে অনেক কিছু এক্সপোর্টও করতে পারবো। এগ্রিকালচারে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে সব জায়গায়, মানে এভরি অ্যাসপেক্ট। এবং ইভেন এবার এই বছর কিন্তু লেদার সেক্টর খুব ভালো করতেছে। হ্যাঁ, এডুকেটেড লোকজন যখন এটাতে ইনভলভড হবে, আসলে চাকরি করাটাই যে আসলে একমাত্র ব্যাপার তা না। মানে মানি ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট, এখানে এই জিনিসগুলো খুব অ্যাক্টিভলি লোকজন কনসিডার করছেন। ইট ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটেবল। না, ফর শিওর। 6 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি যে যেটার সাথে রিলেটেড, সেটা হচ্ছে যে আপনার সিম্পলি বাজার অ্যাওয়ারনেস, রাইট? বিশ্বমন্দা বা বিভিন্ন যে জিনিসগুলো এখন চলে আসতেছে, সেইখানে মনে করেন যে মানুষের অনেক ক্ষেত্রে অ্যাওয়ারনেস নাই, যে মার্কেট রিয়ালিটির ব্যাপারে অ্যাওয়ারনেস, যে এখন আসলে বাজারে কি হচ্ছে। এখন ডেফিনেটলি সবাই ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট না, সবাই এক লেভেলের এক্সপার্ট না, বাট অ্যাটলিস্ট সাম লেভেল অফ অ্যাওয়ারনেস তো সবার জানা দরকার। যেমন সবাই ডাক্তার না, বাট সবাইকে শুধু সুস্থ থাকার জন্য তার নিজের শরীর সম্পর্কে বেসিক কিছু জিনিস জানতে হবে। আমার কাছে মনে হয় খুব বেসিক লেভেল অফ ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন নাই। অ্যান্ড এইটা আপনার কাছে কী মনে হয়, কীভাবে এটা এফেক্ট করে? যেমন ধরেন এখন বর্তমানে বিশ্বমন্দা, ইনফ্লেশনের কথা শুনতেছি, এটা শুনতেছি, এটা শুনতেছি, এবং মানুষ অনেকে, যেমন আমাকে ওই দিন একজন বললো যে ভাই আসলে তো ইনফ্লেশন অনেক বেশি, এই জন্য আমি এনএফটি কিনতেছি। ইনফ্লেশন অনেক বেশি, তাতে তুমি এনএফটি কিনবা কেন? স্পেশালি যখন সম্পর্ক কি? হ্যাঁ, দুটোর সম্পর্ক কি? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, তোমার কেন মনে হয় ইনফ্লেশন রেট বেশি, এটার সমাধান হচ্ছে এনএফটি কেনা? আই ডোন্ট নো। সে যদি গোল্ড কিনতো তাহলে আমি বুঝতাম। আপনার আমি একটা কথা বলি, সেটা হলো মাঝখানে বাংলাদেশে আপনার ওই যে তেল নিয়ে একটা ক্রাইসিস হলো, রাইট? সয়াবিন তেল। তো ধরেই নিল সবাই যে তেল কোম্পানিগুলোর একটা দুষ্টু কারসাজি এখানে আছে। বাট আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখেন তাহলে এটা তো শুধু আমি বাংলাদেশের তো বেড়েছে, সব জায়গাতে দাম বেড়েছে তেল, বিকজ দেয়ার ইজ এ শর্টেজ গ্লোবালি, রাইট? আপনি গভর্নমেন্টকে বোকা দিতে পারেন যে তারা কেন আরো ভালোভাবে ম্যানেজমেন্ট করলো না। হ্যাঁ, সেটা একটা ফ্যাক্টর হতে পারে, গভর্নমেন্ট হয়তো আর একটু ভালোভাবে একটা জিনিস ম্যানেজ করলো। But even government cannot defy what is going on in the world. আজকে আপনার জ্বালানি তেলের দাম ডাবল হয়ে গেছে না গত 1-1.5 বছরে। এটাতে গভর্নমেন্টের, বাংলাদেশ গভর্নমেন্টের কি করার আছে, বা কোনো গভর্নমেন্টের, রাইট? এটা একটা গ্লোবাল একটা জিনিস। কোভিডের কারণে আপনার শিপিং কস্ট, শিপিং কন্টেনার হিউজলি দাম বেড়ে গেছে। এটা কোনো গভর্নমেন্টের কন্ট্রোল নাই। এই জিনিসগুলোকে অ্যাওয়্যার হওয়া মিনিমাম, আপনার একটা সাধারণ জ্ঞান, আমি এটাকে বলবো, যে সারা পৃথিবীতে কোথায় কি হচ্ছে, সেটার ইম্প্যাক্ট কিভাবে বাংলাদেশে হচ্ছে,
সেটার ইম্প্যাক্ট কীভাবে আমার ঘরে হচ্ছে। রাইট। কারণ কন্টেইনারের দাম যদি আপনার কন্টেইনারের ভাড়া যদি আপনার যেটা 10 গুণ হয়ে গেছে, সেটা যে শুধু গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ে এফেক্ট করবে ব্যাপারটা তা না। আমার যে সমস্ত ইম্পোর্টেড প্রোডাক্ট আছে যেটা বাংলাদেশে হয় না, যেটা আমি বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি, সেখানে আমাকে প্রাইস বেশি দিতে হবে। সো এটা আমার পকেটেও এটা আঘাত হানবে। আমার কাছে এখানে একটা জিনিস যেটা সবসময় মনে হয় সেটা হচ্ছে কি, যেখানে কন্টিনিউয়াসলি ভিকটিম খেলা। হ্যাঁ, মানে কাউকে ব্লেম করা। হ্যাঁ, কাউকে ব্লেম করা এবং ভিকটিম খেলা। যে ধরেন একটা সিম্পল জিনিস, যে এই যে টোটাল বিশ্বমন্দা একটা চলতেছে এবং যেটা হয়তো আরও সামনের প্রায় 3 বছর চলতে পারে, এইটাকে সবসময় কাউকে ব্লেম করতে হবে। হ্যাঁ, এবং সবসময় মনে করতে হবে আমি অসহায়। না, সবসময় সরকার দোষী। সরকার দোষী, এবং তার থেকে বড় কথা হচ্ছে আমি অসহায়। হ্যাঁ, কিন্তু ধরেন আমি আমার একটা ইনজাস্টিস করা হচ্ছে। তো আমি যে টাকা জমাইতে পারি, অথবা আমি যে সর্ট অফ মানে লোন না করতে পারি, আমি যে বেটার টাকা ম্যানেজ করতে পারি, আমার ক্যাপাসিটির মধ্যে যেটা আছে সেটা যে আমি করতেছি না, সেই জায়গাটায় নাই। কারণ এই যে এতগুলো দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে, বা এতগুলো দেশ এখন খুব ডিফিকাল্টিজের মধ্যে আছে, এটা তো আসলে সবসময় ওই দেশগুলা নিজের ভুলে সবসময় এটা হয় নাই। এবং যদি এটা তাদের গত 50 বছর ধরে ভুলেও হয়, আমাকে তো দিনের শেষে একটা জায়গায় চিন্তা করতে হবে, আমি কি করব। পৃথিবীর ইতিহাস তো ক্রাইসিসের ইতিহাস। আমি সরকারের গঠনমূলক সমালোচনা করতেই পারি, করতে কোনো সমস্যা নাই, বাট আমাকে তো আমার জায়গায় দায়িত্বশীল হইতে হবে। এখনও দেখা যাচ্ছে আমি না বুঝে শেয়ার কিনতেছি। না, আপনি সরকারের গঠনমূলক সমালোচনা করলেন, আপনি তেল ব্যবসায়ীদেরকে আপনি মানে গালি দিলেন, খুব রাগ আপনার ওদের উপর, ঠিক আছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ফ্যাক্টটা কি? ফ্যাক্ট হচ্ছে আপনাকে বেশি দামে জ্বালানি তেল কিনতে হবে, খাবারের তেল কিনতে হবে, এটাই ফ্যাক্ট। আপনি কিন্তু গালি দিয়ে কাউকে ফেসবুকে জ্বালাময় পোস্ট দিয়ে কিন্তু আপনার তেলের দাম কমে আসবে না। ম্যানেজমেন্ট বেটার হতে পারে, সবসময় বেটার হতে পারে, হ্যাঁ, এবং সেটার জন্য প্রেশার থাকা উচিত, চেষ্টা থাকা উচিত, সবার তার নিজের দায়িত্ব ভালোভাবে করাই উচিত। বাট দেন অ্যাগেইন ফ্যাক্ট রিমেইনস, সবাই সব কিছু ঠিকমতো করার পরেও ইন্টারন্যাশনাল ক্রাইসিস আপনি অ্যাভয়েড করতে পারবেন না। স্পেশালি বাংলাদেশ মতো ছোট দেশ ইন্টারন্যাশনাল ক্রাইসিস কখনো অ্যাভয়েড করতে পারবেন না। তো আসলে কোন জিনিসটা আপনার ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে হয়েছে, কোন জিনিসটা আপনার লোকাল ক্রাইসিসের জন্য হয়েছে, এগুলো নিয়ে বকা, যেমন একটা খুব সিম্পল লাভ নাই আসলে আপনাকে। রাইট, খুব সিম্পল একটা এক্সাম্পল, যেটা একটু আগে আপনার মানে পডকাস্টে কথা বলছেন, যে লেটস সে আপনার ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ লাগলো, সেই যুদ্ধের কারণে সৌদি আরব একটা ইকোনমিক বেনিফিট পাইছে, রাইট। আবার ধরেন বাংলাদেশ বা বাংলাদেশ সহ অনেকগুলো দেশ একটা অর্থনৈতিক চাপের মধ্যে পড়ছে। এটা তো কমপ্লিটলি আপনি প্রেডিক্ট করতে পারবেন না। এটা তো ইট ইজ বিয়ন্ড ইওর কন্ট্রোল। হ্যাঁ, এটা একটা এরকম যে আমার ফ্যামিলিতে হঠাৎ করে আমার আব্বার চাকরি চলে গেছে, এখন আমি ছেলে হিসেবে কি করব, বা অথবা হঠাৎ করে আমার মা খুব অসুস্থ, আমার মায়ের হঠাৎ করে ক্যান্সার হয়েছে। এটার এখন আপনি তো ব্লেম করে লাভ নাই। এখন আমাকে চিন্তা করতে হবে ক্রাইসিসটাকে করার জন্য আমার নিজের ব্যবহার আচরণ কি হবে। এই জন্যই যখন আপনার হাতে টাকাটা থাকবে, যখন সব কিছু ভালো, তখন আপনাকে কিছু সেভিংস রাখতে হবে এই দুর্দিনের জন্য। রাইট। এবং একদম শুরুতে আমরা যে কথাটা বললাম, যে আপনার যারা চাকরি করেন মাস শেষে একটা নির্দিষ্ট টাকা তাদের অ্যাকাউন্টে চলে আসেন, দে ড্র এ কমফোর্ট ফ্রম ইট। রাইট। যারা ব্যবসা করছেন তারা যখন আপনার অনেক ভালো ব্যবসা হচ্ছে, দে ড্র এ কমফোর্ট ফর ইট। তখন তারা যদি টাকাটা সেভিংস না করেন, ব্যাংকের লোনগুলোকে যদি তারা টাইম মতো শোধ করে দিয়ে, ঠিক আছে, ব্যাংকের একটু এক্সট্রা টাকা পেলেন, আপনি ব্যবসা করছেন, বড় মাপের ব্যবসায়ী, ব্যাংকের লোন আছে, টাকাটাকে শোধ করে যদি আপনি আপনার যদি ডেটটা কমিয়ে না আসেন, এবং এই পুরো জিনিসটাকে যদি আপনি ম্যানেজ না করেন প্রপারলি, তাহলে কিন্তু যখন আপনার কন্ট্রোলের বাইরে একটা জিনিস চলে যাবে, সেই সময় আপনি আর এটাকে ম্যানেজ করতে পারবেন না। এটাই হচ্ছে এখন। এক্স্যাক্টলি। দ্য হোল ওয়ার্ল্ড ইজ ইন ক্রাইসিস, বাট যখন when there are crises which is beyond your control, মানে how you are saving yourself. জি, রাইট। এখন খরচ কমানো, মানে যদি আপনার খুব বেশি একটা অ্যাসেট থাকে এবং আননেসেসারি এক্সপেন্স না করা,
এটা হচ্ছে এখন সবচেয়ে বড় মানে একটা মানে প্রত্যেকটা মানে কি বলবো সবার। ফ্ল্যাট মিডল ক্লাসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যে আপনি আননেসেসারি এক্সপেন্স আপনি করেন না, না। রাইট? আপনার দেখা যাচ্ছে কি যে আপনার একটা মানুষের তেমন কোনো অ্যাসেট নাই, তেমন কিছুই না, কোনো ইনকামও নাই, সে সব টাকা খরচ করে সে তার ছেলে মেয়েকে আপনার 1 কোটি টাকা খরচ করে বিদেশে পড়াইতে যাবেই, হ্যাঁ হ্যাঁ 17-18 বছরের। হ্যাঁ হ্যাঁ আপনার বাচ্চাকে বিদেশে পড়াইতে 18 বছরের একটা ছেলে বা একটা মেয়েকে বিদেশে পড়ে যাওয়াটা তো বাধ্যতামূলক না। না এবং স্পেশালি 1 কোটি টাকা আপনি যে খরচ করবেন যেটা ছাড়া আপনার কোনো অ্যাসেট নাই, না। আর কিছুই নাই, এবং আপনার ইনকামও খুব বেশি না, আপনি কি আশা করতেছেন সে কি মানে সে কি মানে কি সিন্দাবাদ বাহাদুর হয়ে আসবে আসলে 4 বছর পরে? এবং আপনার তো কোনো মানে প্ল্যানই নাই, যে আপনার খালি একটা আবেগ আছে যে আমার বাচ্চার শিক্ষার জন্য আমি সব উজাড় করে দিছি। এইটা নিয়ে তো কথাই বলা যাবে না। এটা একটা বিরাট আবেগের রিটার্ন অন ব্যাপার। ইনভেস্টমেন্ট, হ্যাঁ, রিটার্ন অন ইনভেস্টমেন্ট অন আপনার চাইল্ড এডুকেশন, অ্যাপার্টমেন্ট পারচেস, এগুলো খুবই এগুলো বললেই মনে করেন যে খুব sensitive। কমেন্ট সেকশনে গালাগালি হচ্ছে। বাট আপনি যে আপনার বাচ্চার এডুকেশনের জন্য এত খরচ করতেছেন, আপনি কি চিন্তা করতেছেন না যে আসলে এই এডুকেশনটা ভার্সেস একটা কম্পারেটিভলি লেস এক্সপেন্সিভ এডুকেশন আসলে মানে আপনার গত 20 বছরে বাংলাদেশে মানুষ বলে যে অনেক কিছুর দাম বাড়ছে। হ্যাঁ, আমি বলি আপনি কি একবার চিন্তা করছেন চাইল্ড এডুকেশন কী পরিমাণ এক্সপেন্সিভ হয়েছে? আপনি একবার চিন্তা করছেন ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কী পরিমাণ এক্সপেন্সিভ হয়েছে এবং সেটা জাস্টিফিকেশন কি? আসলেই কি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর এডুকেশন হার্ভার্ডের মতো হয়ে গেছে, কেমব্রিজের মতো হয়ে গেছে? এত এক্সপেন্সিভ কেন হয়েছে? এটা কতটুকু জাস্টিফাইড? মানুষ চিন্তা করে না, মানুষের একটা আবেগ কাজ করে, ভাই আমি আমার সব টাকা দিয়ে দিচ্ছি আমার বাচ্চার এডুকেশনের জন্য। ভাই আপনি ভুল করছেন, আপনার সব টাকা দেওয়ার কথা না। আপনার এই বাচ্চাটাই হয়তো একটা সময় গিয়ে আপনাকে বলবো যে বাবা আমার তো কিছু নাই, তুমি তোমাকে কিছু দিয়ে গেলে না। কারণ আপনি তাকে যে এডুকেশনটা দিচ্ছেন, লেটস সে একটা এক্সট্রিমলি এক্সপেন্সিভ এডুকেশন, সেটার তো আলটিমেটলি ইয়েটা কি মানে আউটপুটটা কি? আউটপুটটা কি আসলেই ওরকম কিছু, নাকি সে আরও একটা মানে রিচ ফ্যাট কিড হয়েছে যার বেসিক্যালি রেজিলিয়েন্স খুব কম বা কষ্ট করার ক্ষমতা খুব কম? কেস টু কেস ডিপেন্ড করে। বাট আপনি যেটা বলেছেন সেটা খুবই সত্যি, কেস টু কেস ডিপেন্ড করে, এবং আপনার বাচ্চার ক্যাপাবিলিটি কি, সে ঠিক কোন গ্রেডের ইউনিভার্সিটিতে পড়ছে। অনেকে এটাকে ইমিগ্রেশনের একটা পাথ হিসেবে দেখে। সো দেয়ার আর লট অফ ফ্যাক্টরস ইনভলভড। পার্টিকুলারলি বস আমার বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, আমি বস যেই জিনিসটাতে আমার কথা সেটা হচ্ছে কি যে ডেফিনেটলি কেস টু কেস ভ্যারি করে। বাট সোজা কথা হচ্ছে যে তোমার কাছে যে জিনিসটার পয়সা নাই সেই খরচটা তুমি করো না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আই এগ্রি। কারো কাছে যদি ভাই আপনার কাছে 5 টাকা আছে, আপনি না, 1 টাকা 2 অনেকে টাকা খরচ বলবে যে করবেন। বাচ্চার লেখাপড়ার জন্য আমি বেঁচে আছি, মানে আমার দরকার হলে আমি একবেলা কম খাবো কিন্তু বাচ্চাকে পড়াবো। হ্যাঁ, কিন্তু বাট ওই জিনিসটা আপনার হ্যাঁ, আসলে চিন্তা করতে হবে যে আসলে ওটা থেকে আপনার বাচ্চার ভালো হবে কিনা। রাইট। সেটা হলো আসলে আমার মনে হয় মেজর একটা ইয়ে বলি, একটা জাস্ট একটা পার্টিকুলার কেস বলি আপনাকে। সো একজন ভদ্রমহিলা আসছিল কাউন্সিলিংয়ে, তো ভদ্রলোকের কাছে ডিসেন্ট ইনকাম, লেটস জাস্ট সে। এখন সে বাচ্চাকে বাইরে পড়ানোর জন্য একটা পার্টিকুলার ইনস্টিটিউট স্কুলে বাচ্চা পড়ে, বাচ্চাকে বাইরে পড়ানোর জন্য এগেইন সে 50 লাখ টাকা লোন নিবে, এবং যেই লোনটা ফেরত দিতে তার 10 বছর লাগবে। অ্যান্ড তার কাছে আসলে অ্যাসেট নাই, মানে তার তেমন কোনো অ্যাসেট নাই। এখন এই যে ফাইন্যান্সিয়াল, এবং তার বাচ্চাও হচ্ছে গিয়ে 3টা, এমন না যে তার এটা একমাত্র বাচ্চা, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। সো এই যে জিনিসগুলো মানুষজন করে, এবং এমন কিন্তু না যে বাচ্চা এখানে কোথাও পড়তে পারবে না, মানে এটা যে অসম্ভব বা এখানে পড়লে সে পাগল হয়ে যাবে বা ডিজাস্টার হবে। বাট এই যে সে ফাইন্যান্সিয়াল ডিসিশনগুলো নেয়, এই ডিসিশনগুলোকে বস সাপোর্ট করা খুব কঠিন, এবং এটার আউটকামটা সে দেখে না। সে মনে করে যে এই তো আমার বাচ্চাটা নার্সারি বিজ্ঞানী হয়ে গেল। আমি এটা নিয়ে কথা বলেও কোনো লাভ হবে না। ভেরি ভেরি ইমোশনাল একটা টপিক, রাইট। বাট আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড ওয়্যার ইউ আর কামিং ফ্রম। আমি আপনাকে এইটুকু বলতে পারি, আই হ্যাভ টেকেন টাফ ডিসিশন, মানে আমার লাইফে রাইট বাচ্চাদের লেখাপড়ার ব্যাপারে। আই নো আই হ্যাভ টেকেন, জি, বাট আই নো লট অফ পিপল ডোন্ট থিঙ্ক দ্যাট ওয়ে। রাইট, দ্যাটস ওকে, রাইট। বাট দিনের শেষে ধরেন অ্যাজ আ ফাইন্যান্সিয়াল ডিসিশন আমি মনে করি আবেগটা ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম আবেগের ওই এক্সপেন্সটাও কাউন্ট করা ইম্পর্টেন্ট। যে আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন, গো আহেড।
আপনি যদি আইএসডি এফোর্ড করতে পারেন, এআইএসডি এফোর্ড করতে পারেন, গো অ্যাহেড। আর আপনি যদি আইএসডি এআইএসডি এফোর্ড করতে না পারেন, জাস্ট ডোন্ট গো টু আ ডিফারেন্ট স্কুল। এর থেকে আর সিম্পল কোনো কিছু নাই। আমি এফোর্ড করতে পারি না, আমি আমার এফোর্ডেবিলিটি অনুযায়ী চিকিৎসায় যাব, আমি আমার এফোর্ডেবিলিটি অনুযায়ী বাচ্চাকে স্কুলে পাঠাবো, ইউনিভার্সিটিতে পাঠাবো। আমি যদি এফোর্ড করতে না পারি, আমি জাস্ট মেনে নিই আমি এফোর্ড করতে পারি না। বাট মানুষের অনেক ক্ষেত্রে কম্প্যারিজন, সোশ্যাল স্ট্যাটাস, মানুষ কি বলবে, কে হবে, আমার কাজিনের বাচ্চাটা গেল না, আপনার এটা হলো সিম্পলি একজন বাবা মার আবেগ যে আমি আমার বাচ্চাটাকে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট এডুকেশনটা দিতে চাই, বুঝছেন? দ্যাটস ইট। বাট এটা থেকে আউটকাম কি হবে, ইভেনচুয়ালি এটাকে সে কনভার্ট করে সে তার লাইফে সাকসেসফুল হতে পারবে কি না, ওটা তো আপনি বুঝতেও পারবেন না যে সে পারবে কি পারবে না, রাইট? রাইট। বাট পিপল ওয়ান্টস টু গিভ দেয়ার বেস্ট, রাইট। পুরোপুরি সাইকোলজিক্যাল। আপনার এলাকার না, আমার এলাকার জিনিস বললে আমি এটা না একটু মানে এটা নিয়ে আমি সবসময় বলি যে ইউ শুড অলওয়েজ মানে মেজার দ্য এক্সপেন্স অফ ইউর অ্যাসপারেশনস। অফকোর্স এটার খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। আমি একটা স্বপ্ন দেখলাম, হ্যাঁ, যে আমি মোহাম্মদ আলীর মতো বক্সার হব, পড়াশোনা সব ছেড়ে দিলাম। এইটাকে না মানে এটার একটা মানে দেয়ার নিডস টু বি আ বার। কারণ হইলো আপনার মতো ধরেন লেটস সে 1 কোটি মানুষের স্বপ্ন দেখলো, একজন স্বপ্নটা বাস্তবায়ন করলো, আর বাকি সবাই মনে করেন ডিপ্রেশন, অ্যাডিকশানের মধ্যে চলে গেল। ওই একজনকেই কিন্তু ফোর্স দেখাবে, জিকিউ দেখাবে। আমি কিন্তু কাজ করি বাকি সবগুলো ফেলিয়ার নিয়ে। সো আপনারা 1 কোটি মানুষ মনে করেন যে সমস্ত টাকা পয়সা খরচ করে বাচ্চাকে বাইরে পড়াতে দিলেন, এর মধ্যে 10টা বাচ্চা ভালো করলো, তাকেই প্রথম আলো দেখাবে। আই এম হ্যাপি ফর দ্যাট 10 কিডস। বাট বাকি যতগুলো কলাপস করলো তাদের সাথে যখন আমি কাজ করি, আমার কাছে মনে হয় যে জিনিসটা আরও বেটার চিন্তা করা যেত, জিনিসটা আরও অনেক বেটার। জিনিসটা চিন্তা করা যেত যে স্কলারশিপের ব্যাপারে, জিনিসটা চিন্তা করা যেত যে পরে পাঠায়, জিনিসটা চিন্তা করা যেত আমরা এইভাবে স্ট্রাকচার করি, এইভাবে প্ল্যান করি। আমি আগেই ঠাস করে একটা বিরাট মানে এক্সপেন্স না করি, বিকজ আমার স্বপ্ন আমার সন্তান একদিন এটা হবে। বাট আসলেই কি হবে কিনা, আসলে প্র্যাকটিক্যালি কি হচ্ছে, আই এগ্রি। সো হ্যাঁ, এটা সেন্সিটিভ। বাট আমার কাছে মনে হয় যে পডকাস্টের সেন্সিটিভ কথা এখন কি বলবো বলেন, আমার অভ্যাস খারাপ, এই জন্য কমেন্ট সেকশনে আমি গালি খাই বেশি। মাত্র 7 নম্বর এবং লাস্ট যেটা পয়েন্ট, যেটা এটার সাথে মানে খুব ভালোভাবে একটা পয়েন্টের সাথে রিলেটেড, এটা দিস দ্য লাস্ট পয়েন্ট যেটা আমরা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনার টাকার দর্শন, হ্যাঁ, একটা ইমব্যালেন্স অথবা আনহেলদি ফিলসফি টাকার ব্যাপারে। সেটা কীরকম যে একটা গ্রুপ থাকে যেটা চরমপন্থী, 2টা চরমপন্থী। একটা চরমপন্থী হচ্ছে যে জীবনে টাকাই সব, টাকার পিছনে সব কিছু ঢেলে দিতে হবে, যে কোনো মূল্যে টাকা আয় করতে হবে। আরেকটা গ্রুপ হচ্ছে গিয়ে যে টাকার কোনো দরকারই নাই, হ্যাঁ। একটা গ্রুপ হইলো মানি ক্যান বাই হ্যাপিনেস, আরেকটা গ্রুপ হইলো মানি ক্যানট বাই হ্যাপিনেস। এবং এই দুইটা কিন্তু মানে বিরাট ডানপন্থী বামপন্থী বা যেভাবে বলে না কেন, 2টা পোলারাইজেশন আছে, যে এখানে কোনো ব্যালেন্সড ভিউ কিন্তু অনেক ক্ষেত্রেই কম। হ্যাঁ, মানে আমাদের চারিপাশে অনেক লোক আছে যারা আপনার খুব টাকাটাকে আসলে সকল ডিসিশনের আপনার একদম প্রাইমারি বানিয়ে ফেলেন আর কি। তো এটা ওই জাজমেন্ট নিয়ে যদি এক্সট্রিম হয়ে যায়, এক্সট্রিম কোনো ডিসিশনই তো ভালো না, উই অল নো দ্যাট, রাইট। বাট শুধু আপনার এই যে টাকা শুধু খরচ কমানো, টাকা বাঁচানো, দ্যাট ইজ ওয়ান ওয়ে। বাট আপনার এই যে বাচ্চার এডুকেশন নিয়ে আপনি কথা বলেন, বাচ্চাদের এডুকেশন তো শুধুমাত্র আপনার নামি ইউনিভার্সিটিতে পাঠানোই না, রাইট। বাচ্চাদেরকে একটা কোনো ভালো জায়গায় বেড়াতে নিয়ে যাওয়া, তাদের চোখ খোলা, তাদের একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করানো, তাদেরকে কোনো একটা ভালো কোর্সে ভর্তি করা যেগুলোতে তারা পার্টিসিপেট করতে পারে, রোবোটিক্স বা এই ধরনের কিছু শিখতে পারে। এগুলো আপনার একটা রিজনেবল লেভেলে এফোর্ডেবিলিটির মধ্যে, টাকা লোন না করে, বাট তার সেভিংসের মধ্য থেকে এগুলো করাও কিন্তু একটা ডেভেলপমেন্টের একটা পার্ট, রাইট। এটা রিজনেবল লেভেলে করা। একটা এক্সাম্পল দিই বস, সেটা হচ্ছে কি যে আমি একবার একটা ভিডিও বানাইছিলাম, সেটা হচ্ছে যে লোন নিয়ে কারো বিদেশে ঘুরতে যাওয়া উচিত না। জি, জাস্ট ঘুরতে যাওয়া, রাইট। লোন নিয়ে ঘুরতে যাওয়া, আপনাকে যদি বিদেশে ঘুরতে যাওয়ার জন্য লোন নিতে হয়, দ্যাট ইজ আ গড গিভেন ইন্ডিকেশন যে আপনার ঘুরতে যাওয়া উচিত না, দ্যাটস টু এক্সপেন্সিভ ফর ইউ। ওইখানে ঘুরতে যান যেখানে ঘুরতে গেলে আপনার লোন নেওয়া লাগবে না। এইটার পরে মানুষজন মনে করেন কমেন্ট সেকশনে ঝাঁপাই আমাকে গালাগালি করলো, হ্যাঁ, এটা খুব মজা পাই আমি দেখলে। সেটা তাদের কথাটা হচ্ছে যে আমাদের বাবা মা
সারা জীবন টাকা জমাইছে, 30-40 বছরে কোনো দিনও কক্সবাজারে যায় নাই, কারণ টাকা বেশি খরচ হবে, আমাদেরকেও নিয়ে যায় নাই, এখন আমাদের টাকা খরচ করে ফেলতে হবে। কেন? কারণটা হচ্ছে কি যে টাকা রেখে কোনো লাভ নাই। লাইফ ইজ অল অ্যাবাউট মিনিংফুল এক্সপিরিয়েন্স। আমার লাইফে যদি মিনিংফুল এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আর কি লাভ হইলো? এখন আমি তাদেরকে যেটা বলি, আপনার মতামতটা শোনার আগে, সেটা হলো প্রথমত হচ্ছে আপনার আব্বা আম্মা যে 30 বছরে কখনো কক্সবাজারে যায় নাই, দ্যাট ইজ এক্সট্রিমলি স্ট্রিক্ট ডিসিশন। তাদের একটু রিল্যাক্সড অ্যাপ্রোচ দরকার ছিল। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি হয়ে গেছেন আরেকটা এক্সট্রিমে, কারণ আপনি একটা মিনিংফুল এক্সপিরিয়েন্সের জন্য যদি লোন করেন তাহলে আপনার বাকি জীবনে লোন টানতে টানতে আপনার পুরো জীবনটাই হয়ে যাবে হচ্ছে মানে তেনা। কারণ আপনার পুরো জীবনে এই বোঝাটা তো আপনাকেই টানতে হবে। লাইফ ইজ ফুল উইথ মোমেন্টস। আমি ওই একটা মোমেন্টকে গ্লোরিফাই করার জন্য একেবারে হয়ে গেছি, ডেসপারেট হয়ে গেছি। বাকি মোমেন্টগুলোকে আমি কী করবো? মাতাল থাকবো? আমাকে তো আলটিমেটলি বাঁচতে হবে পুরো লাইফ নিয়ে, আমার এন্টায়ার লাইফই মিনিংফুল এক্সপিরিয়েন্স হইতে হবে। সো সেইখানে একটা মোমেন্টকে গ্লোরিফাই করার জন্য যেই সুপার ইনভেস্টমেন্ট, দ্যাট ইজ মোস্টলি রং। মানে এটা হলো আপনার দিস ইজ এ মানি ম্যানেজমেন্ট ডেফিনেটলি, প্লাস হচ্ছে লাইফের ডিসিশন। অর্থাৎ আপনি আপনার লাইফের যে ডিসিশনগুলো, ক্রিটিক্যাল ডিসিশনগুলো, অর্থাৎ আপনার সেটা হতে পারে বাচ্চাদের লেখাপড়া, হতে পারে আপনার হলিডেজে যাওয়া, সেটার সাথে মানি ম্যানেজমেন্টটাকে আপনি কীভাবে টাই করবেন, অ্যান্ড নট ডেফিনেটলি বিং এক্সট্রিম। এটার সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট হলো সাইকোলজিক্যাল পার্টটা। জি। এবং আমাদের ইউনিভার্সিটিতে আমি যখন লেখাপড়া করি, নর্থ সাউথে ফার্স্ট ব্যাচ, বিবিএতে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং মেজর ছিল আমাদের একটা বিহেভিয়ারাল একটা সাবজেক্ট ছিল, ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস, বিহেভিয়ারাল একটা অংশ ছিল। এটা আরও ভালোভাবে পড়ায় ইউএপে, আমেরিকাতে মাস্টার্স লেভেলে। এটা অসম্ভব ইন্টারেস্টিং, এবং এটা থেকে আপনার শেয়ার মার্কেট থেকে শুরু করে অন্যান্য জায়গার ইনভেস্টমেন্ট নিয়ে ওরা অনেক বড় বড় স্টাডি আছে, কাজ আছে। বাট পার্সোনাল লাইফে মানুষ প্রতিদিন এই জিনিসগুলো ফেস করে। রাইট। এটা যে আসলে কোনটা ঠিক না, এটা এক একজনের ব্যক্তিগত ব্যাপার, তার নিজের ইনকাম পোটেনশিয়াল, ইনকাম, সেভিংস, সেগুলো সব কিছু মিলে। বাট বিকামিং অ্যাওয়্যার অফ ওয়ান্স সিচুয়েশন ইজ প্রবাবলি দ্য মোস্ট প্রুডেন্ট থিং টু ডু, ফর শিওর। এবং ডেফিনেটলি লোন করে না, ডেফিনেটলি না। দেখেন না, সিম্পল একটা জিনিস হচ্ছে যে এই যে মনে করেন বিয়ের জন্য এত খরচ করা, বিয়ের জন্য আপনি কেন এত খরচ করতেছেন? এটা ডেফিনেটলি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে একটা প্রবলেম। বাট আমরা কেন বিয়েকে দিন দিন আরও এত এক্সপেন্সিভ বানায় ফেলতেছি? এটা আমরাই বানাচ্ছি। আমাদের বাংলাদেশে এখনও ওই লেভেলে গেছে কিনা আমি জানি না। ইন্ডিয়াতে দেখেছি আমি বিয়ের গেস্টদেরকে নিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করা, জি, প্রত্যেকটা গেস্টের সব জামা কাপড় দিয়ে দেয়া, ওদের আসা যাওয়ার খরচ দিয়ে দেওয়া, আনবিলিভেবল লেভেলে চলে গেছে বিয়ে। প্রোগ্রাম তো আগে 4টা হতো, 5টা হতো, এখন তো 8টা 9টা হয়, সেম সেট অফ গেস্টস, অনেক দিন ধরে অনেক প্রোগ্রাম। আই ডোন্ট নো। বাট এই যে মানুষজন এই আনহেলদি ইমব্যালেন্স ফিলসফির জন্যই কিন্তু মানুষ বিয়েতে এত এক্সপেন্স করে। তারপরে হচ্ছে কি যে বাচ্চা হওয়ার আগেই যত রকম খরচ, রাইট না, আপনার নানা রকম নামে, হ্যাঁ, বাচ্চার নাম ঠিক করা, বাচ্চার জিনিসটা ইটস অল অ্যাবাউট আপনি যদি এফোর্ড করতে পারেন আপনি করেন, বাট আপনি যদি এফোর্ড করতে না পারেন, জাস্ট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট আপনি এফোর্ড করতে পারেন না। ইউনো, আমার পয়সা নাই, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কনফেশন দ্যাট ইউ ক্যান এভার মেক। কারণ আপনি যদি আপনার পয়সা নাই, আপনি এফোর্ড করতে পারেন, এটারও একটা ডেফিনেশন দরকার আছে। মানে আপনি চাইলে 60 জন 100 জন লোককে ডেকে একটা রেস্টুরেন্টে আপনি 40-50 টাকা খরচ করতেই পারেন, আপনি এফোর্ড করতেই পারেন। ইটস নট যে আপনি এফোর্ড করতে পারেন না, আপনি পারেন। মানে আমি ধরে নিচ্ছি যারা পারে তারাই করে, এটা আমি ধরে নিচ্ছি। বাট রিয়েলি লাইক টু হোয়াট এক্সটেন্ট ইট ইজ নেসেসারি, এবং এটা আসলে না করে আপনি যদি এই টাকাটা ইনভেস্ট করেন রাখেন, এবং আসলে এটা বাড়াবাড়ি হয়ে যায় অনেক সময়।
রাইট। না মানে পার্টিকুলারলি আপনি যখন বলছেন যে টু হোয়াট এক্সটেন্ট আই ক্যান এফোর্ড, এখানে আমার কাছে মনে হয় এটাও রিলেভেন্ট যে আমার পুরা লাইফের সাথে ধরেন আপনার যদি লেটস সে কথার কথা মাসে ইনকাম 80,000 বা 1 লাখ টাকা হয়, এখন আপনি যদি পুরোটাই ইনভেস্ট করতে থাকেন এই ধরনের প্রোগ্রামে, হ্যাঁ তাই করে দেন পার্টিকুলারলি আসলে আপনি কিন্তু এফোর্ড করতে পারেন না। আমি আসলে ওটাই বোঝাতে চেয়েছি যে আসলে আপনার অ্যাকাউন্টে আছে এখন 60,000 টাকা, এর মধ্যে 40,000 টাকা আপনি এখানে খরচ করে ফেলেন যে আই ক্যান এফোর্ড। বাট আসলে তো ব্যাপারটা তা না, আসলে তো আপনাকে আসলে আপনার ব্যাড ডেজের জন্য আপনার কিছু অ্যাসেট তৈরি করতে হবে, আপনাকে একটা সেভিংস করতে হবে। এবং বিশেষ করে বাচ্চা যখন ছোট তখন হলো বাবা মা মানে যখন এই ধরনের একটা প্রোগ্রাম করছে তখন তো মানে বাবা মা দে আর প্রিটি ইয়াং, এবং আই অ্যাজিউম যে তাদের টাকা পয়সা একটু লিমিটেড। ঠিক সেই সময় এই প্রোগ্রামগুলো হয়। 10 বারটা তো বাচ্চা হবে না, বাচ্চা হবে 1টা 2টা। হ্যাঁ, সেটার জন্য আমি এ ধরনের একটা খরচ করবো না, তো কার জন্য করবো? আবার ওই যে ইমোশনাল একটা চলে আসে। ফটোগ্রাফার নিয়ে আসে অনেক ছবিতে, খরচ টরচ করে। ইজ আর কোয়েশ্চেনেবল আসলেই। মানে না, তাও এমন একটা যুগে ফটোগ্রাফার মানে 25, 30, 50,000 টাকা করে বা 1 লাখ টাকা করে ভাড়া করে, যেখানে মোবাইল ফোনে সবার ক্যামেরা একটা আছে। হ্যাঁ, এবং ওই ফটোগ্রাফারের যে ছবিগুলো এগুলো কেউ দেখে না। হ্যাঁ, পরবর্তীতে আপনি হয়তো বা 1টা 2টা ভালো ছবি দেখবেন। মানে আমি তো আমার বিয়ে হয়েছে 21 বছর 22 বছর, আমার বিয়ের ছবি তো আমি দেখেছি বলে মনে পড়ে না। যারা এত যত্ন করে তুলে তারাও কতবার দেখে, সেটা খুবই রেয়ার, খুবই রেয়ার। বাট খরচ করবে। আর সবচেয়ে বড় কথা, যদি আল্লাহ মাফ করুক ডিভোর্স হয়, তখন এই ছবিগুলো আপনার জন্য আপনি ডিলিট করার জন্য অস্থির হয়ে যাবে। সেটা জানি না। সো বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে আপনার এখানে আমার একটা মানে জিনিস বস যেটা মনে হয়, আমি যেটা দিয়ে শেষ করতে চাই 7 Deadly Sins, সেটা হচ্ছে যে মানে অল ইন অল একদিকে যেমন মানি ম্যানেজমেন্ট খুব জরুরি, আমার কাছে মনে হয় যে আমরা এখন যে কোনো প্রগ্রেসকে হিউম্যান প্রগ্রেসকে আমরা না ইকোনমিক বানায় ফেলছি। এটা কিন্তু একটা গ্লোবাল ক্রাইসিস। এনি প্রগ্রেস ইজ অ্যাবাউট ইকোনমিক প্রগ্রেস। লাইক ইভেন একটা দেশও মনে করেন যে একটা দেশ কেমন করতেছে, ইটস অ্যাবাউট ইকোনমিক প্রগ্রেস। কত তাড়াতাড়ি তোমার ইকোনমি গ্রো করতে, ইটস অল অ্যাবাউট ইকোনমি। এবং এইটা মানে অ্যাজ আ সাইকোলজিস্ট আমার সবসময় মনে হয় যে এটা একটা কার্স অফ ক্যাপিটালিজম, যে সবাই সব কিছুকে ইকোনমিক টার্মসে মেজার করে। সো আমি যে বেটার মানি ম্যানেজ করব, এটা কিন্তু এইটা না যে আমি আমার সমস্ত সুখকে টাকা দিয়ে ডিফাইন করি। এই যে আমি আমার সমস্ত সুখকে টাকা দিয়ে ডিফাইন করতে চাই না, এই জন্যই কিন্তু আমি মানি ম্যানেজ করবো। রাইট। মানে আমি আমার মানি ম্যানেজ করতেছি নট বিকজ আমি আরও টাকামুখী হইতে চাই, আমি আরও মানি ম্যানেজ করছি যেন আমি টাকা বিমুখী হইতে পারি, মিনিং আমাকে টাকা নিয়ে এত হেডেক নিতে না হয়, সো দ্যাট আমি এটাকে বেটার ম্যানেজ করতে পারি। লাইক অনেক ব্যাপারটা এরকম যে আমরা অনেকে বিয়ের গোল্ড লকারে রাখি, সো দ্যাট আমাকে হেডেকটা নিতে হচ্ছে না, নট বিকজ আমি ওই গোল্ডের জন্য ডেসপায়ার, ইটস জাস্ট দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড আই ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট সামথিং মোর মিনিংফুল, যেটার জন্য আমি করতে যাচ্ছি। সো আমার কাছে মনে হয় মানি ম্যানেজমেন্টে এই ব্যাপারটা আছে যে, বাট এখানে এই যে সব কিছুকে টাকা দিয়ে ডিফাইন করা, এটা একটা বড় প্রবলেম, যে সমস্ত আমার জীবনের প্রোগ্রেসকে সবসময় টাকা দিয়ে সোসাইটিতে নিজের স্ট্যাটাস ধরে রাখার জন্য আমাকে এটা হলো একটা ওয়ান অফ দ্য আপনার বলতে পারেন ইন্ডিকেটর, যেটা দিয়ে আমি নিজেকে প্রেজেন্ট করি যে কি ব্র্যান্ডের কাপড় আমি পরছি, গাড়ি আমি চালাচ্ছি, কোন এলাকায় আমি থাকছি, এবং মেজার করা সব কিছুকে ওই ধরনের একটা ইন্ডিকেটর দিয়ে। রাইট, দ্যাটস আ মানে মডার্ন ডে ক্রাইসিস আর কি মাইন্ডসেটে সবার, এবং সবার মাইন্ডসেটটা আলটিমেটলি ওইটাই হয়ে গেছে যে ইটস অ্যাবাউট দ্যাট ট্যাঞ্জেবল এক্সপ্রেশন অফ মানি, যেটা আমার সাকসেসকে দেখায়। সো এর বাইরে কোনো কিছু অনেকগুলো প্রফেশন ছিল, আমি একজন মানে আমি সেটা যেগুলো আজকে মানুষ টাকা দিয়ে রেসপেক্ট করতো না, বাট সেই জিনিসগুলো এখন অনেক সোশ্যাল লেভেলে মনিটাইজ হয়ে যাচ্ছে। যেমন ধরেন শিক্ষক প্রথমে মানে সবার আগে, শিক্ষক, চিকিৎসক, ইভেন আর্মি অফিসার, পুলিশ অফিসার। একটা সময় ছিল যখন এদেরকে সমাজ সম্মান করতো, বা সেই সম্মানটা করতো তাদের সোশ্যাল কন্ট্রিবিউশনের জন্য। বাট এখন সবগুলা জায়গায় সবগুলো পেশা ইটস অ্যাবাউট এক্সপ্রেশন অফ মানি, আদারওয়াইজ সম্মান করার কি আছে?
যেটা একটা মানে খুব বাজে ক্রাইসিস, এটা একটা সাইকোলজিক্যাল ইমপ্লিকেশন হইলো যে তার মানে সোসাইটিতে ক্রাইম বাড়বে, মানুষের বিহেভিয়ার ক্রাইমের দিকে চলে যাবে এবং মানুষজন মানে হিংসা পরায়ণ বেশি হবে। কারণ দিনের শেষে বেশিরভাগ মানুষই তো ওই ইকোনমিক প্রোগ্রেসের জন্য ডেসপারেট হয়ে যাবে, যে ডেসপারেশনটা মানুষকে আরও অশান্তিতে নিবে। অ্যাবসলিউটলি। সো থ্যাংক ইউ মাহমুদ ভাই, আপনার সাথে কথা বলতে সবসময় খুব ভালো লাগে। অ্যান্ড আমার কাছে মনে হয় এইটা যদি কেউ জেনুইনলি অনেস্টলি শোনে এটা তার জন্য হেল্প হবে। থ্যাংক ইউ ইয়াহিয়া ভাই। এবং দিজ আর ইম্পর্ট্যান্ট ডিসকাশনস, এগুলো আসলে স্কুল কলেজে শেখায় না, জি বাট দিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস উইচ ওয়ান শুড কনসিডার জি when making money management decisions. রাইট রাইট। থ্যাংক ইউ মাহমুদ ভাই। Thank you. Yeah.